সাথে সাথে আমার পাশে থাকা মেয়েটা সরে যায় আর মারিয়া আমাকে জানোয়ার বলে গালি দেয়। আমি মাটিতে পড়ে আসি। তাদেরকে মারিয়া আমার কাছে আসে। এই জানোয়ার, তুই কি মনে করেছিস আমি তোকে চিনি না? তুই মনে করেছিস আমি তোকে ভালোবাসি? এই সব আমার প্ল্যান ছিল। কি হলো, এভাবে দাঁড়াই আসো কেন? বসো আমার পাশে। আমিও বাধ্যতার মতো মারিয়ার পাশে বসে যাই আর দেখলাম সে আমার দিকে তাকিয়ে মুচকে হাসতেছে। বলো কি বলবা? কি বলতাম, এমনিই ডাকলাম আর কি। কেন, তোমার কি কোনো কাজ আছে নাকি? ভুলে গেছো আমি কে? আর প্রতিটা মুহূর্তেই আমার কাজ থাকে। দলের লোক আসলেই আমাকে তাদের সাথে চলে যেতে হয় আর বিপরীত পক্ষ গ্যাংস্টারদের সামলাতে হয় আমাদের। আরে এত উত্তেজিত হওয়ার কি আছে? তুমি জানো না আমি আসলেই কেন উত্তেজিত হচ্ছি? কারণ তোমার লাইফ এখন আমার জন্য ডেঞ্জারে আছে। আর আমার জন্য কোনো নির্দোষ মানুষের কোনো ক্ষতি হয় তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না মারিয়া। কি হয়েছে, এভাবে চুপসে গেলে কেন? এমনি। আচ্ছা বলো, কেন এখানে আসতে বললে? আসলে অন্তর, আমি কাল রাতে তোমার কথা অনেক ভাবলাম, কিন্তু কিন্তু কি? আশের সাথে রিলেশন করতে চাও না সেটাই তো। আরে এটা বলতে সংকোচ বোধ করার কি আছে? আমি তো আগেও বললাম তোমাকে, তোমার ইচ্ছে হলে গ্রহণ করবা আমাকে, না হলে নাই। আর আমি তো জোর করতেছি না তোমাকে। এই ছেলে, আমার পুরা কথাটা তো শুনবা? কথা মাঝে কথা থামিয়ে দিলা। আচ্ছা বলো, আমি শুনতেছি। আসলে অন্তর, আমিও তোমাকে ভালোবেসে ফেললাম। আসলে আমি রেবেল বয়কে নিজের বিএফ ঠিকই দাবি করতাম, জাস্ট একটু উপরে থাকার জন্য আর কি। কিন্তু কাল তোমার সত্যিটা জেনে আমি অবাক হয়ে গেলাম। আমি কার সাথে কি করতেছিলাম? রেবেল বয়ের পাওয়ার দিয়ে রেবেল বয়কে ভয় লাগাচ্ছিলাম। তুমি চাইলে আমাকে এটা শাস্তি দিতে পারতে, কিন্তু দাও নাই। কিন্তু সবচেয়ে অবাককর ব্যাপার হলো তুমি যেভাবে আমাকে প্রপোজ করছো সেটা। কারণ আমি মনে করতাম গ্যাংস্টারদের মন থাকে না, তারা নরপশুদের মতো হয়। কিন্তু তোমার কাণ্ড দেখে আমি অবাক হলাম, আর আমার ধারণাটাও ভুল হলো। তোমার প্রপোজালও, তোমার কথাবার্তা আমাকে তোমার প্রতি আকৃষ্ট করছে। কারণ তোমার কথাবার্তা শুনে এক মুহূর্তের জন্য মনে হলো আমি কোনো সাধারণ ও কোনো একটা স্পেশাল মানুষের সাথে কথা বলতেছি। তোমার কথাবার্তা সত্যি তোমার জন্য আমার মনে জায়গা করে দিল, তাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। মারিয়ার কথা শুনে তো আমি মহা খুশি। সত্যি তুমি আমাকে গ্রহণ করছো নাকি আমাকে করুণা করতেছো? আমি তোমাকে আবারও বলছি, তোমার কোনো ভয় নেই। তুমি শুধু নিজের মনের কথাটা বলো শুধু। এই পাগল, আমি সত্যি তোমাকে মন থেকে গ্রহণ করলাম অন্তর, সত্যি বলতেছি। জানো মারিয়া, আজ আমি অনেক খুশি, কারণ আমি এই প্রথম নিজের পছন্দের মতো কেউকে পেলাম। আমার অনেক ইচ্ছা হতো আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসবো, তাকে নিয়ে নিজেকে রাঙিয়ে রাখবো। আজ তুমি আমার স্বপ্নটা পূরণ করে দিলে। আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হুম, ভালোবাসো। ভালোবাসলে এভাবে এখানে বসিয়ে রাখে নাকি? আর ব্রেকফাস্ট করছো? না আসলে তুমি কল দিছিলে তো, তাই তাড়াহুড়োয় চলে আসলাম। ঠিক আছে, চলো আমার সাথে। আমিও সকালে নাস্তা করি নাই, আজকে দুজন একসাথে নাস্তা করব। চলো। আমি আর মারিয়া চলে গেলাম একটা রেস্টুরেন্টে নাস্তা করতে। সেখানে গিয়ে আমরা একটা টেবিলে বসি। আচ্ছা তুমি বসো, আমি একটু আসি। ওকে যাও, আমি এখানেই আছি। তারপর মারিয়া চলে যায় ওয়াশরুমে আর আমিও বসে আছি টেবিলে। আর তখন আমার কল আসে, দেখলাম রেবেল গার্ল কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, তোকে তো খুশি খুশি মনে হচ্ছে। আসলে আমি জানি কেন খুশি তুই। মারিয়া তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, তাই বলে তুই অনেক খুশি, তাই না? আপনি কি করে জানলেন এটা? তোর উপর আমার নজর রাখা, তুই কখন কোথায় যাস, কি করিস, কার সাথে থাকিস, সবই আমার জানা। শোন, ভালো করেই প্রেম করে নে, হয়তো তোর প্রেমিকার সময় খুবই কম। আমিও দেখে নেব আমি থাকতে কি করে আপনি আমার মারিয়াকে আঘাত করবেন। ভুলে যায় না আমি কে। উইক রিভেল বয়,
আর তুই ভুলে যাইস না আমি কে। তোর থেকেও 10 গুণ পাওয়ারফুল আমি। তুই এখন পর্যন্ত আমাকে দেখলি না, আবার বলিস আমাকে আটকাবে, তোর প্রেমিকাকেও বাঁচাবি। শোন, আমাকে আটকাতে হলে আগে আমাকে বের করতে হবে, আমাকে জানতে হবে, তারপর না হলে আটকানোর চেষ্টা করিস। আগে তো আমাকে খুঁজে বের কর, আর যত দেরি করে খুঁজে বের করবি ততই তোর জন্য খারাপ হবে। শুনে রাখেন, আর যাই করেন না কেন, ভুলেও আমার কাছের মানুষগুলোর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, আর বাধ্য করবেন না আমাকে আমার নরপশুর রূপ নিতে। পরে ভুলে যাব আপনি একটা মেয়ে। আমাকে রাগায়েন না, পরে কিন্তু খুব খারাপভাবে পস্তাবেন আপনি। দেখা যাবে কে কি করতে পারে, সময় বলে দেবে কার কত দম। বলেই কল কেটে দিল, আর আমার মাথা হ্যাং হয়ে গেল। এই রিবেল গার্ল আমার উপর নজরদারি করতেছে। এখন আমার জন্য মারিয়াও বিপদে আছে না। আর যাই হোক না কেন, আমার জান চলে গেলেও মারিয়ার কিছুই হতে দেব না। আমি টেবিলে বসে আছি, আর কিছুক্ষণ পরেই মারিয়া আসে। আরে তুমি খাবার অর্ডার দাও নাই কেন? তুমি নাই তাই অর্ডার দিলাম না, এখন তুমি আসছো তাই এখন অর্ডার দেবো। তারপরে কিছু নাস্তা অর্ডার দিলাম, আর আমাদের নাস্তা আসতেই আমরাও নাস্তা খেয়ে নিলাম। শোনো তুমি, আমি চাচ্ছি আজকে দুপুরে তুমি আমার সাথে আমার বাসায় লাঞ্চ করবে, কি বলো? না, আমার কাজ আছে আজকে, না অন্য কোনো দিন। এই কি হয়েছে হ্যাঁ? ভালোবাসা বানাইছো, এখন একটু কথা শুনতে শিখো। আর যদি কথা না শোনো না, তাহলে পাই। আচ্ছা ঠিক আছে। এখন আমার সাথে বাসায় চলো। এখনই? হ্যাঁ এক্ষুনি চলো তো। আর তার আগে বিল দিয়ে দিই। না, বিল আমি দিচ্ছি। ওই চুপ, বেশি কথা বলবা না। মারিয়া নাস্তার বিল দিয়ে দেয়, আর আমাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আমরা দুজনেই এখন মারিয়ার বাড়িতে। সেখানে গিয়ে দুজন দুজনকে নিয়েই ব্যস্ত। দুপুর পর্যন্ত আমরা কথা বলি। আচ্ছা তুমি বসো, আমি লাঞ্চ রেডি করি। আমাকে হেল্প করতে হবে? না, কিছুই করতে হবে না। তারপর মারিয়া চলে যায় রান্না করতে, আর আমিও কি করব, মোবাইল বের করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা পর মারিয়া ডাক দেয়। রান্না শেষ, গিয়ে ফ্রেশ হয়ে আসো। তবে আমি তো জানি না কোথায় বাথরুম। আসো আমার সাথে। তারপর আমি মারিয়ার সাথে যেতে লাগি। সে আমাকে বাথরুম দেখিয়ে দেয়, আর আমিও চলে যাই আর ফ্রেশ হয়ে আসি। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম মারিয়া তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে আমাকে তোয়ালিটা এগিয়ে দেয়, আর আমিও সেটা নিয়ে হাত মুখ মুছে নেই। এবার চলো, খাবার খাবো, অনেক খিদা লাগছে। চলো। আমিও মারির সাথে চলে যাই, আর দেখলাম সে ডাইনিং টেবিলে খাবার রেডি করে রাখছে। যাও বসে পড়ো, আমি খাবার দিচ্ছি। আমিও বসে পড়ি, আর মারিয়াও খাবার বেড়ে দিতে লাগে। আমাকে খাবার দিয়ে সেও খাবার নেয়। তারপর দুজনেই খাবার খেতে লাগি। আচ্ছা মারিয়া, তোমার পরিবারে কে কে আছে? আমার কথা শুনে মারিয়া খাবার খাওয়া থামিয়ে নেয়। কি হয়েছে? আসলে আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। মারিয়া মন খারাপ করে বলল, তাহলে তুমি বলছিলে যে তোমার পরিবার গ্রামের বাড়িতে গেছে। সেটা মিথ্যে বললাম আমি। আসলে আমার পরিবারে শুধু আমিই আছি, আমার কেউ নেই। আগে বাবা ছিল, এক অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। আর এই বাড়িটাও আমার বাবার। তিনি মারা যাওয়ার পর তার এই বাড়িও তার সম্পত্তি আমার হয়ে যায়। এরপরেও জীবিকার জন্য আমি কোনো মতে একটা অফিসে চাকরি নিই। ওই কে বলছে তোমার কেউ নাই? আমি আছি না। আমি থাকতে তুমি কেমনে একা হও? আমি কি তোমার কেউ না? দেখো মারিয়া, আমি থাকতে তুমি আর একা না। আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ। আর এখন এইসব ছাড়ো, খাবার খাও তো। তারপর দুজনে খাবার খেতে লাগি। খাবার খাওয়া শেষ, আমি হাত ধুয়ে নিলাম, আর প্লেট নিয়ে যখন রান্নাঘর দিকে যেতে লাগি, তখন মারিয়া ডাক দেয়। প্লেট নিয়ে কই যাও? কেন? প্লেট ধুতে। আজকে তুমি আমার বাড়ির মেহমান, আর আমি কি করে তোমাকে প্লেট ধুতে দিব? প্লেট রাখো। ও হ্যালো, এটা আমার অভ্যাস। আমি খাবার খেলে অবশ্যই নিজের প্লেট ধুই, তাই আমার প্লেট আমিই ধুবো। ঠিক আছে, আমারটাও ধুয়ে দিও তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত ধুয়ে নাও। আমি প্লেট ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাই, আর সেগুলো ধুয়ে নিলাম। আর দেখলাম মারিয়া আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে। কি হয়েছে, এভাবে হাসার কি আছে? দেখতেছি রেবেল বয় কি করে এই সব কাজ করে।
আজব তো, আমি তো বাসায়ও কাজ করি, তো অবাক হওয়ার কি আছে? না না, ভালো তো। করো করো, ভালো করে কাজ করো। আমিও তার কথায় কান না দিয়ে কাজ শেষ করলাম। আচ্ছা, চা খাবা? আরে এটা কি মিস করা যায় নাকি? তারপর মারিয়া কিচেনে এসে চা বানাতে ব্যস্ত, আর আমিও আসি আর কি কোনো মতে। চিন্তা করলাম মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরবো। পরে ভাবলাম সবে মাত্র তার সাথে রিলেশনে গেলাম, এত তাড়াতাড়ি এটা করা ঠিক হবে না। তাই আমি হল রুমে গিয়ে সোফায় বসে পড়ি আর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর মারিয়াও আসে। এই যে মিস্টার, নিন আপনার চা। থ্যাংক ইউ। তারপর চা খেতে লাগি। আচ্ছা মারিয়া, আমরা একটা কাজ করে ফেললে কেমন হয়? কি কাজ? চলো আমরা বিয়ে করে ফেলি। এত তাড়াতাড়ি? কেন, কোনো সমস্যা? না, আমি এখনো তোমাকে ভালো করে বুঝতে পারি নাই। তাই আগে আমরা একে অপরকে জানবো, এরপর না হলে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো। তবে সামনে শীত আসতেছে, তো যদি বিয়েটা করে ফেলতাম তাহলে একটু ভালোই হতো। এই, আচ্ছা ঠিক আছে, কুল, মজা করলাম আর কি। মায়ের সাথে হাসি ঠাট্টায় ও ভালোবাসায় কিছুদিন কাটিয়ে দিলাম। সকালবেলা আমি আমার বাসায় আমার খাটে শুয়ে আছি। এখন আমার দিনকাল ভালোই যেতে লাগে, কারণ মারি আমার লাইফে এসে আমার লাইফ পুরাই চেঞ্জ করে ফেলে। আগে আমি গ্যাংস্টার রেবেল বয় ছিলাম, এখন রেবেল বয়ের পাশাপাশি একজন লাভার বয় হয়ে গেলাম। আমি তানভীর ও নিলয়কে আমার ও মারিয়ার ব্যাপারটা বলি, তারা তো মহা খুশি। আমি খাটে শুয়ে আছি, আর তখন আমার মোবাইলে কল আসে। দেখলাম রেবেল গার্ল কল দিছে। আমি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হঠাৎ আমার কথা মনে পড়লো নাকি? তোকে কি করে বলতে পারি আমি? তোকে যে মারতে হবে। তোকে তো আমি ছাড়ছি না। তবে তুই তো দেখি এখন লাভার বয় হয়ে গেলি। ভালোই তো, একটা সেটা আর স্থায়ী রইল না, কারণ তোর মারিয়া এখন আমার কাছেই আছে। নিস্তব্ধ হয়ে রইলাম। আমি জানি তুই বিশ্বাস করবি না। আচ্ছা শোন, তোর মারিয়ার নাম্বারে একটা কল দে তো। সাথে সাথে আমি কল কেটে মারিয়ার নাম্বারে কল দিলাম, আর রিসিভও হয়। হ্যালো মারিয়া, কোথায় তুমি? বললাম তো তোর মারিয়া আমার কাছে। আর প্রমাণস্বরূপ তুই মারিয়ার মোবাইলে কল দিলি, আর সেটাও আমার কাছেই। তোর মারিয়াকে আমি বেঁধে রেখেছি। সাহস থাকলে গোডাউনে এসে তোর মারিয়াকে নিয়ে যা। যদি মারিয়ার গায়ে একটা টোকাও লাগে না, তাহলে আপনি শেষ। ও তাই নাকি? কিন্তু রেবেল গাল তো আর এক আনারে অন্তর্ভাব। কে তুই? আরে বেটা, চিনতে পারছিস না আমাকে? আমি তমাল, যার সাথে তোর অনেক আগের পাঙ্গা রয়েছে। আর দেখলি আমার ভাগ্যটা কত ভালো, এখন আমার পাশে রেবেল গার্লও আছে। এখন কথা না বলে যদি তোর ভালোবাসা মারিয়াকে বাঁচাতে চাস, তাহলে ঠিকানা বরাবর চলে আয়। আর যদি না আসিস, তাহলে প্রথমে তোর মারিয়াকে একটু ভালোবাসবো, এরপর বুঝে নে রে ভাই, সব কথা তো আর বলা লাগে না। রেবেল গার্ল আর তমাল, তোরা যদি আমার মারির একটু যদি ক্ষতি করিস না, তোদেরকে আমার নরপশুর রূপ দেখে দেবো। আরে গায়ে তো হাত দিই নাই, তবে ঠোঁটের স্বাদ নিছি। উফ, যা মিষ্টি না! কুত্তার বাচ্চা, তোরা আজকে কি হাল করি আমি দেখ। মরার পাখনা গজাইছে না, এবার একটাও বাঁচবি না তোরা। বলেই কল কেটে দিলাম, আর আমার ড্রয়ার থেকে পিস্তল বের করে রওনা দিলাম সেই গোডাউনের উদ্দেশ্যে। আজকে একটাকেও ছাড়বো না আমি। দুইটাই লিমিট ক্রস করে ফেলছে, এবার তাদের শায়েস্তা করতেই হবে আমাকে। আমি সেই গোডাউনে চলে যাই, আর সেখানে ছেলেপেলে দেখে তাদের শ্যুট করা শুরু করে দিলাম। পুরাই ফর্মে চলে আসলাম আমি। এবার কথা ছাড়াই শ্যুট করতে লাগলাম। আমার গুলিতে প্রায় 7 জন শেষ। মেজাজ আমার পুরাই খারাপ হয়ে গেছে। আমি বলছিলাম মারিয়ার যাতে কিচ্ছু না হয়, কিন্তু তমালের কথা শুনে মাথা ফুল হ্যাং হয়ে গেছে। আমিও দেখলাম আমার গানের বুলেট প্রায় শেষ। তারপরেও হার মানবো না আমি, আজকে সব কটাকে উপরে পাঠাবো। আর এই রেবেল গার্লের জন্য তো জঘন্য টাইপের মৃত্যু অপেক্ষা করতেছে। মেয়ে বলে ছেড়ে দেবো ভাবছিলাম, কিন্তু লিমিট ক্রস করে ফেলেছে সে। কারণ আমার চিরশত্রু তমালের সাথে হাত মিলিয়ে আমার মারিয়াকে তমালের হাতে তুলে দিছে সে। তমাল আর রেবেল গার্ল, তোদের মরা তো পাক্কা। আমি আবারও শ্যুট করতে লাগলাম। দেখলাম গুলি শেষ, আমার সামনে কিছু মরে পড়ে আছে। আমি আস্তে করে তাদের কাছে যাই, আর সেখান থেকে দুইটা গান নিয়ে ভালো করে লোড করে আবার শুরু করে দিলাম শ্যুট করতে। সেখানে থাকা সব কটা ছেলে ফেলে আমার সামনে মরে পড়ে আছে। জানোয়ারের বাচ্চা তমাল ও রেবেল গার্ল বেরিয়ে আয়। কুত্তার বাচ্চাগুলো, আজকে একটাকেও ছাড়বো না আমি। আমি দুই হাতে গান নিয়ে আগাতে লাগি, আর কিছু দূর যেতেই দেখি আমার মারিয়াকে একটা চেয়ারে বেঁধে রাখছে।
আর দেখলাম একটা হুডি পরা মেয়ে মারিয়ার মাথায় গান তাক করে দাঁড়িয়ে আছে। মনে হয় সে রেবেল গার্ল। আমি সামনে যেতেই, খবরদার হাতে থাকা গান ফেলে দে, না হলে এর মাথা উড়িয়ে দেব। তুই তাহলে রেবেল গার্ল? বলতে পারিস? তুই আর তমাল আজকে জিন্দা ফিরবি না, বলে দিলাম। দেখা যাবে। আমিও গান দূরে ফেলে দিয়ে মেয়েটার দিকে আগাতে লাগি। ধরা খেলি রিভেল বয়। কথাটা বলতেই আমিও হুট করে মেয়েটার হাত থেকে গানটা নিয়ে নেই আর সোজা মেয়েটার দিকে তাক করে দাঁড়াই। আমাকে পাইছিসটা কি তুই? নিজেকে রেবেল গার্ল দাবি করিস, অথচ এই রেবেল বয় কি জিনিসটা এখনো জানলি না? আমি তোকে আপনি আপনি করে অনেক সম্মান করছি, কিন্তু তুই শেষ পর্যন্ত তমালের মতো জঘন্য টাইপের মানুষের সাথে হাত মিলিয়ে আমার মারিয়াকে আঘাত করছিস, তাই না? এবার দেখ তোর কি হাল করি। আমি আগে মারিয়াকে খুলে দেই আর মেয়েটা আমার দিকে এগোতে যাবে, তখনই আমি আবার গান তাক করে ধরি। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি করে নাই তো? না, তারা আমার কোনো ক্ষতি করে নেই। আমিও গানটা রেখে দেই সেই মেয়েটার পিছন বরাবর, যেখানে তার চুল ছিল সেখানে ধরি আর টানতে লাগি। ওই জানোয়ারের বাচ্চা, মনে করেছিলাম তোকে আমি কিছুই করব না, কিন্তু তুই তোর লিমিট ক্রস করে ফেলছিস। আজকে তোর রেহাই নেই। আমি মেয়েটার যে জায়গা ধরেছি সেটা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগি। আমি আগেও বলেছিলাম, আর যাই করো না কেন মারিয়ার কোনো কিচ্ছু করিস না, কিন্তু তুই আমার মারিয়াকে কিডন্যাপ করলি। আজকে তোর রেহাই নেই। তুই কি তা আমি জানি না, তবে আমি কি তা আজকে তোকে যেভাবে মারবো তা দেখেই তুই বুঝে যাবি। আমি মেয়েটাকে টানতে টানতে নিয়ে যেতে লাগি। ঠিক তখনই পেছন থেকে কেউ আমার পিঠে গুলি করে। একবার নয় দুইবার নয় আমাকে গুলি করে। আমিও কোনো মতে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে করে পিছন ঘুরে দাঁড়ালাম, আর যা দেখলাম তা দেখে খুব বড় ধরনের শক খেয়ে গেলাম। কারণ আমাকে পেছন থেকে গুলি করে সে আর কেউ না, মারিয়া। আমি ওর নিজেকে সামনে রাখতে পারলাম না, আমি পড়ে গেলাম সেখানে। সিনথিয়া সর এই জানোয়ারের থেকে। সাথে সাথে আমার পাশে থাকা মেয়েটা সরে যায় আর মারিয়া আমাকে জানোয়ার বলে গালি দেয়। আমি মাটিতে পড়ে আসি, তাদেরকে মারিয়া আমার কাছে আসে। এই জানোয়ার, তুই কি মনে করেছিস আমি তোকে চিনি না? তুই মনে করেছিস আমি তোকে ভালোবাসি? এই সব আমার প্ল্যান ছিল তোকে হাতের কাছে আনার। আর সেই দিন তোকে রাস্তা দেখে আমিও ইচ্ছে করেই তোর সাথে লেগে যাই। আর তোর পরিচয় তো আমি অনেক আগেই থেকেই জানি। তারপরেও তোর সাথে তোকে না চেনার নাটক করে তোর সাথে পিরিতি করেই যাই। কিন্তু তোকে যখন দেখতাম না, মনে হতো তোকে সেখানেই শেষ করে। তুই মনে করেছিস তুই তোর মনে আমার জন্য ভালো লাগা কাজ করে, কিন্তু আমি তোর মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করি। আমার হাবা ভাবা ভাব দেখিয়ে মনে করেছিস আমি কিছুই জানি না। তুই জানিস কয়েকদিন হলো আমরা একে অপরকে চিনি, কিন্তু তোকে আমি অনেক আগে থেকেই চিনি। কারণ তুই আমার থেকে আমার একমাত্র আশ্রয় আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই আমার বাবাকে খুন করছিস। জানিস আমার এই পৃথিবীতে কেউ ছিল না একমাত্র বাবা ছাড়া, কিন্তু তুই আমার বাবার ছায়াটুকু আমার উপর থেকে কেড়ে নিয়েছিস। তাই আমিও প্ল্যান করি তোকে মারার জন্য। তোকে আমি এমনিই মারতে পারতাম, কিন্তু এত নাটক কেন করছি জানিস? কারণ প্রথমে তোর মন জয় করতে চাইছি, তারপর তোর ভালোবাসা হয়েই তোর জান নেব, সেটা ভেবে রাখছিলাম। আর দেখ সেটাই হলো। তুইও না বুঝেই আমার মায়ায় পড়ে গেলি, কিন্তু তুই এটাই জানতে পারলি না তুই তোর শত্রুকে বাঁচাচ্ছি আর তার জন্য পাগল হয়ে গেছিস, অথচ সেই তোকে মারার জন্য চেষ্টা করেই যাচ্ছে। তুই নিজেকে রেবেল বয় বলিস না? আর দেখ আজ এই রেবেল বয়কে মারিয়া উর্ফে রেবেল গার্লের হাতে মরতে হলো। বলছিলাম না তোকে আমি ছাড়ব না? আমি আমার প্রতিশোধ নিয়ে নিলাম। তোকে মারার জন্য আমি তমালের সাথেও হাত মিলিয়ে নিই, আর সেই আমাকে তোর ব্যাপারে অনেক ডিটেলস দেয়। তোকে এখানে আমি এভাবে ছেড়ে যাব। আজ আমার মনস্কামনা পূর্ণ হলো। তুই অন্যদের ভয়াবহ মৃত্যু দিস না, আর আজ আমি তোকে যন্ত্রণায় ছটপট করতে করতে মরতে দিচ্ছি। তার আগে এই নে
জানোয়ারের বাচ্চা। মারিয়া আবার আমার পেটে গুলি করে। এইবার তুই পড়ে থাক আর এখানে পড়ে মর। আজ আমার প্রতিশোধ নিয়ে নিলাম। তুই সকলকে মৃত্যু দেস না, আর আজ তোর ভালোবাসা হয়ে সেই ভালোবাসার সুযোগ নিয়ে তোকে মেরে দিলাম। জানোয়ারের বাচ্চা, মর তুই। মারিয়া চিৎকার করে বলে। চল সিনথিয়া, এই জানোয়ারকে এখানেই পড়ে মরতে দে। আমাকে ফেলে রেখে মারিয়া ও সেই মেয়েটা চলে যেতে লাগে। আজ পর্যন্ত আমি কোনো নির্দোষ মানুষকে মারি নাই, সবসময় অন্যদের ভালো চেয়ে আসতাম আমি। আর আজ আমাকে সেই ভালো চেয়ে আসার প্রতিদান দিতে হলো। আমি জানিও না মারিয়ার বাবা হঠাৎই তমাল বেরিয়ে আসে আর আমার কাছে এসে হাসতে লাগে। কী রে, কী অবস্থা তোর? কেমন লাগতেছে? বলেছিলাম না আমার পথে কাটা হয়ে আসিস না, না হলে জানে বাঁচবি না। কিন্তু তুই তো আমার পিছে হাত ধুয়ে লেগে আছিস। আর আজ দেখ, তোর ভালোবাসার হাতে তোরে মারলাম। আর মারিয়া একটা কথা বলেছিল, খেয়াল করেছিস? সে বলেছে তোর থেকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, তুই তো আর তার বাবাকে মারিসনি। সেটা আমি ভালো করেই জানি, কারণ মারিয়ার বাবাকে আমিই মেরে ফেলেছি আর তোর নাম ধরিয়ে দিছি। ওই বলে না, সাপও মরল আর লাঠিও ভাঙলো না। এখন ঠিক সেটাই হলো। মারিয়া চাইছে এভাবে পড়ে মর, তাই আমিও আর কিছুই করব না। তুই এভাবেই পড়ে মর আর উপরে গিয়ে আমাকে স্মরণ করিস। সেই কথাগুলো বলেই চলে গেল। মারিয়া না জেনে আমাকে গুলি করলো, আর আমিও মারিকে নিজের মনে প্রাণে ভালোবাসতাম। কিন্তু সে আমরা ভালোবাসার সুযোগ নিয়ে আমাকেই শেষ করে দিল। আমি তো তার জন্য নিজের জানটুকু দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু কে জানতো যার জন্য জান দিতে চাইতাম সে আমার জান নেওয়ার জন্য বসে আছে। হায় রে ভালোবাসা, যার জন্য এত কষ্ট করলাম, যাকে আগলে রাখার চিন্তায় ছিলাম, আর আজ সেই আমাকে একটা মিথ্যা অপরাধের প্রতিশোধ নিল। মারিয়া, যেটা আমি করিই নাই। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। হয়তো এখানেই আমাকে সমাপ্তি। হয়তো মারিয়া আমাকে ভালোবাসতো না, কিন্তু তাকে মনে প্রাণে ভালোবাসতাম। সমস্যা নেই, আমার মরণ না হয় ভালোবাসার জন্যই গেল বর্তমানে। তাহলে তুই বাঁচলি কি করে? তাহলে শোন, সেদিন সেখানে একটা লোক কী জন্য আসে আর আমাকে পড়ে থাকতে দেখে, আর দেখে আমার নিঃশ্বাস চলতেছে, তাই লোকটা আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আমার অনেক রক্ত ধরে যায়, কিন্তু সেই লোকটা রক্ত জোগাড় করে আমাকে বাঁচায়। আমি যখন চোখ খুলি নিজেকে হসপিটালে আবিষ্কার করি, আর সেই লোকটা আমার পাশে বসে আছে। লোকটা থেকে জিজ্ঞাসা করলাম আমি হসপিটালে আসলাম কীভাবে। তখন লোকটা আমাকে সব বলে। ও আমার অপারেশন করে, শরীর থেকে বুলেট বের করে, আর তিনি সেই অপারেশনটা করে কারণ তিনি একজন ডাক্তার ছিলেন। আমাকে জিজ্ঞাসা করে কে বা কারা আমাকে গুলি করে, কিন্তু দোস্ত সত্যিটা তো বলতে পারো না, তাই একটা মিথ্যা কথা বলে দিলাম। আমি সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমি একটা খুন করে দেখি, তাই পালাতে গেলে তারা আমাকে গুলি করে, এটাই বলে দিই লোকটাকে। দোস্ত, তোর সাথে এত কিছু হয়ে গেল আমাকে একটিবারও বললি না। তুই তো আমাকে বলেছিলি জাস্ট সেই রেবেল গার্ল সম্পর্কে ডিটেলস বের করতে। তুই ভিতরে ভিতরে এত কিছু লুকিয়ে রাখছিস আমার থেকে, এটা কিন্তু তুই ঠিক করলি না অন্তর। দোস্ত পরিস্থিতি এমন ছিল, আর তাছাড়া আমিও সেই সুযোগটুকুও পাই নাই বলার। তবে যা হয়েছে ভালোই হয়েছে, আমি সেই কালো দুনিয়া থেকে রেহাই পেয়ে গেছিলাম। কিন্তু গতকাল রাতে 5টা জোকার এসে আবার সেই রেবেল বয়কে জাগিয়ে দিছে, ফলে তারা মরছে। ওয়েট, মানে কাল রাতে যে 5টা খুন হয়েছে সেটা তুই করছিস? আমার আগেই সন্দেহ হয়েছিল, কারণ সেইভাবে তাদের মৃতদেহগুলোই পাওয়া যায়, যেরকম ভাবে আগেও করে রাখতি তুই। আচ্ছা এবার একটা কথা বলতো, তুই গ্যাংসালি কেন? যেখানে আমার কলেজের বন্ধুটা আর নেই, কাকে নিয়েই বা থাকবো? তা আমি নিলয়কে সব বুঝিয়ে দিয়ে আমিও গ্যাং ছেড়ে দিই, কারণ তুই সেরা না সব পাংশা পাংশা লাগে। আর দেখ, ভাগ্য জোরে আবার দুই হারামি একত্র হয়ে গেলাম। তবে দোস্ত আমি আর সেই কালো দুনিয়ায় নিজেকে জড়াতে চাই না। আল্লাহ আমাকে একটা সাধারণ জীবনযাপনের সুযোগ দিছে, আর আমি সেটা হাতছাড়া করতে চাই না। আচ্ছা, তুই এখন থাকিস কই? যে ডাক্তার আমাকে বাঁচায় আমি তাদের সাথেই থাকি, এবং এই চাকরিটাও সেই ডাক্তারই আমাকে নিয়ে দেয়। তবে আমি ওনাকে চাচ্চু বলি। যাক, শুনে খুশি হলাম দোস্ত। 2:30 বাজে, চল না একসাথে লাঞ্চটা করে নিই। আচ্ছা তবে আগে আন্টিকে কল করে জানিয়ে দেই, নাহলে চিন্তা করবে। আচ্ছা কর। আমি আন্টিকে কল দিয়ে জানিয়ে দেই আমি এক কলিগের সাথে বাইরে আছি, আসতে রাত হবে। প্রায় 3 মাস পর আমি আর তানভীর আবার একত্রে হলাম। তার আগ পর্যন্ত সে জানতো আমি মৃত, কিন্তু ভাগ্যের খেলায় আবার একত্রে হয়ে গেলাম। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর সেখানে লাঞ্চ করতে লাগলাম। দোস্ত, তুই কি আজও মারিয়াকে ভালোবাসিস? তানভীরের কথাটা শুনে খাবার খাওয়া বন্ধ হয়ে গেল। আগে অবুঝের মতো ভালোবাসতাম, কিন্তু তার পরিণাম ভালোই পেলাম। তার জন্য আমার মনে আর কোনো অনুভূতি নেই। তারপর আমরা আবার খেতে লাগলাম।
তবে তানভীরের মুখে মারিয়ার নাম শুনে মনটা একটু কোমল হয়ে গেল। জানি না সে কেমন আছে, কি করছে, ভালো আছে কিনা। মনের মধ্যে এই সব জানার কৌতূহল কাজ করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিকেল পর্যন্ত দুই বন্ধু একত্রে সময় কাটাই। সন্ধ্যায়, আচ্ছা দোস্ত, আমাকে বাসে যাওয়া লাগবে, আর এমনিও ঠান্ডা লাগতেছে। ঠিক আছে, তবে কাল ফ্রি আছিস? আছি। আর বুঝছি কেন বলছিস কথাটা। ঠিক আছে, আগে আমাকে তোর বাসা দেখা আর তোর মোবাইল নাম্বারটা দে। আগেরটা তো শেষ মনে হয়। আগের মানুষটাই নাই, তার নাম্বারই বা থাকবে কেন। আর শোন, ভুলেও যাতে কেউ জানতে না পারে আমি জীবিত আছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমিও তানভীরকে নাম্বারটা দেই, আর আমার বাসা পর্যন্ত সে এসে বাসা দেখে চলে যায়, আর আমিও বাসায় প্রবেশ করি। কি রে ভাইয়া, আজকে তো বৃহস্পতিবার, তাহলে কই ছিলি তুই? হুম হুম। আরে আমি আন্টিকে কল করে বলে দিছি তো। লামিয়া, তোর ভাই মাত্র এসেছে, একটু ফ্রেশ হয়ে আসতে দে। অন্তর বাবা, তুই যা ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আন্টি। আমি রুমে চলে যাই, আর ফ্রেশ হয়ে একটা হুডি আছে সেটা পরলাম, আর হল রুমে গেলাম। অন্তর, তোর কোন কলিগকে আবার দুট করেছিস তুই? আন্টি কলিগ বললে ভুল হবে, সে আমার অনেক পুরানো বন্ধু, তবে সে অনেক আগেই হারাই গেছিলো, তবে আজকে পেলাম তাকে। তারপর আমাকে আল্লামিকে নাস্তা দিল, আর আমরা দুই ভাই বোন নাস্তা করে নিলাম, এবং নাস্তা শেষ করে আমার রুমে চলে গেলাম। ভাইয়া, কি করিস? কেন রে? আরে এমনি। তারপর কিছুক্ষণ লামির সাথে গল্প করলাম, গল্প শেষ করে ল্যাপটপ বের করে কাজ করতে লাগলাম, আর কাজ শেষ করে ডিনার খেয়ে কিছুক্ষণ মোবাইল নিয়ে মজা করে দিলাম ঘুম। সকালবেলা আমার কল আসে, আমি না দেখে রিসিভ করলাম, এটা আমার অভ্যাস। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? শালা, আমি তানভীর। কিরে ভাই, কই তুই? আমি আসতেছি কিন্তু। শালা ঠান্ডা লাগে, এখন না 11টায় আয়। চুপ শালা, আমি আসতেছি, রেডি হ। আমি এবার কি করব, তাই উঠে গেলাম। শরীর কাঁপতে লাগে, আর শালার ইচ্ছা মতো গাড়ি দিলাম। সকাল সকাল শালা ঠান্ডার মধ্যে আমাকে ঘুমের মধ্যে থেকে উঠাইছে। আমিও কাঁপতে কাঁপতে বাথরুমে গেলাম। ও মা গো, এগুলো পানি নাকি বরফের চাক। শালা তানভীর, আল্লাহ তোরে বরফের ট্যাঙ্কেতে ডুবাই মারুক। কোনো মতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, আর দেখলাম আন্টি চাচ্চু ও লামিয়া ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে লামিকে ডাক দিলাম। কি রে, এত সকাল সকাল আমাকে ডাকলি কেন? দরজা লাগা, আমি বাইরে যাচ্ছি। তারপর আমি বের হতে লামিয়া বাড়ির দরজা লাগায়, আর দেখলাম সারা তানভীর তো দেখতেছি না রাস্তায়, হালা কই। অর্ধেক পেছন থেকে হাত দেয়, আমি পেছনে ঘোলাম, আর হয়ে গেলাম। তুই? আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সেটা আর কেউ না, নিলয়। নিলয় আমাকে সাথে সাথে জাপটে জড়ে ধরে। ভাই, আমি জানতাম ভাই মারিয়া ভাবি ভুল বলেছে। আমি জানতাম আমার ভাই মরে নাই। নিলয় কান্না করতে করতে বলল, নিলয় তুই তুই এখানে কি করিস? বিশ্বাস করেন ভাই, আপনার মৃত্যুর খবর শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার ভাই কেমনে মরতে পারে? মারিয়া ভাবি আমাকে মিথ্যা বলেছে। 3টা মাস ভাই, 3টা মাস ধরে আপনার খোঁজ করতে লাগি। পরে ঢাকায় আমাদের কিছু ছেলেপেলে আছে, তাদের নাকি এখানকার কোন লোকাল গ্যাংয়ের পোলাপাইন মারছে। আমিও তাদের সেই পোলাপাইনের ছবি দিতে বলি, তারা আমাকে ছবি পাঠায়, কিন্তু সে ছবিতে পোলাপাইনগুলোর পেছনে আপনাকে দেখলাম। বিশ্বাস করেন ভাই, আমি আপনাকে দেখে কি না খুশি হয়েছি। পরে তাদের থেকে খোঁজ খবর নিয়ে আপনার ঠিকানা বের করলাম, আর আজই এখানে এসেই আমি আপনার বাড়ির দিকে এগোনোর আগেই আপনাকে বাইরে পেয়ে গেলাম ভাই। ভাই, আমাদের সাথে এমনটা করতে পারলেন ভাই? আমি কতই না খোঁজ করছি আপনার, আর আমার কথা বাদ দেন, মারিয়া ভাবিও আপনার জন্য অনেক কান্নাকাটি করছে। আমি যে বেঁচে আছি সেটা আর কাউকে বলছিস বা কেউ জানে? না ভাই, কাউকে বলি নাই। তবে আপনি দাঁড়ান, আমি এখনই মারিয়া ভাবিকে কল দিচ্ছি। বলে নিলয় হাতে ফোন নেয়, আর আমিও সেই ফোনটা কিনলাম। খবরদার কাউকে বলা লাগবে না আমার কথা। কেন ভাই, কি হয়েছে? আমি যেটা বলছি সেটা শোন। কিছুক্ষণ পরেও তানভীরও আসে, আর সেও নিলয়কে দেখে নিলয়, তুই এখানে? ভাই, আমি বলেছিলাম না আমাদের অন্তর ভাই জীবিত আছে, এই যে দেখেন। তার আগে বল, তুই এখানে কেন? তারপর নিলয় আমাকে যা বলে তানভীরকেও সেটা বলে। ভালো করছিস। আর শোন, ভুলে অন্তরে জীবিত থাকার কথা কাউকে বলবি না। ভাই, ভাই জীবিত আছে, এটা তো খুশির খবর। তাহলে কেন এই কথাটা লুকাতে চাচ্ছেন? আর ভাবিও তো ভাইয়ের কথা শুনে অনেক খুশি হবে। যেটা বলছিস সেটা শুনবি, না হলে কিন্তু। আচ্ছা ভাই,
কাউকে কথাটা বলবো না, কিন্তু অন্তত ভাবিকে তো বলি ভাইয়ের কথা। সেটাই তো সমস্যা নিলয়, বোঝার চেষ্টা কর। কি হয়েছে ভাই? আপনি আমার থেকে কি লুকাচ্ছেন? ভাই আমি কিন্তু আপনার ছোট ভাই, আমাকে বলেন না ভাই। ঠিক আছে তাহলে শোন। তারপর নিলয়কে মারিয়ার ব্যাপারে বললাম, যা মারির সাথে আমার হয়েছে। খোদার কসম ভাই, এই মাইয়াটারে আমি আর ছাড়মু না, এই মাইয়াটারে উপরে পাঠাইয়া ছাড়বো। আমি এরে ভাবি বলে সম্মান করলাম, আর এই কিনা এমন করলো। ভাই আমি এর শেষ করেই ছাড়বো। না নিলয়, দরকার নাই, তুই কিছুই করিস না, যা হওয়ার হয়ে গেছে। আর আমিও কোনো ঝামেলা চাই না, আর সেই দুনিয়ার দিকেও যেতে চাচ্ছি না। আমি আগে সব কিছুই ভুলে গেছি। ভাই মেয়েটা আপনাকে মারতে চাইছি, তবে চাইছে মানে অলরেডি প্রায় মেরেই তো ফেলেছি, তারপরেও। আমি সেটা ভুলে গেছি নিলয়, সো আমি আর সেটা নিয়ে থাকতে চাচ্ছি না। আর আল্লাহ আমাকে একটা ভালোই সুযোগ করে দিলেন সাধারণভাবে জীবনযাপন করার। আর আমিও চিন্তা করে ফেলছি সেই কালো দুনিয়ায় আর যাব না, আমিও নিজেকে সাধারণ মানুষের মতোই গড়ে তুলব। ঠিক আছে ভাই, আপনি যা বলেন। তোদের দুজনের কথা শেষ হলে চল বেটা চায়ের দোকানে, অনেক ঠান্ডা লাগতেছে। যাক, অবশেষে ভাইয়ের সাথে আবার চায়ের আড্ডা হয়ে গেল। তো কথা না বলে চল বেটারা। তারপর শীতের সকালে এক গ্যাংস্টার ও দুই সাধারণ মানুষ একত্রে হলো, আর চলে গেলাম কাছের চায়ের দোকানে। চায়ের দোকানে তিনজনে জমি আড্ডা দেই, সাথে চা ও সিগারেট চলে। চায়ের দোকানে আড্ডা শেষ করে আমরা রাস্তায় তিনজনে হাসি ঠাট্টা করতে করতে হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা লাগে আমার। কি রে বেটা, চোখ কই রাখিস তুই? সরি ভাই, ভুল হয়ে গেছে। কি রে বেটা, চোখ থাকতেও অন্ধের মতো চলতেছিস? ছেলেটা আমার কলার ধরে ফেললো। ছেলেটা আমার কলার ধরতেই আমি তানভীর ও নিলয়ের দিকে তাকালাম। দেখলাম তাদের দুজনের চোখেই ভয় দেখতে পাচ্ছি। হয়তো তারা ভাবতেছে আমি আবার সেই পুরনো রেবেল বয় হয়ে যাব, কিন্তু আমি তা কখনোই করব না। সরি ভাই, আপনার মতো শক্তিশালী মানুষের সাথে আমি পেরে উঠবো না, আমাকে ক্ষমা করে দেন ভাই। ঠিক আছে ভাই, মাফ করলাম, তবে নেক্সট টাইম ভুল হলে আর পার পাবি না। তারপর আমার কলার ছেড়ে দেয় আর চলে যায়। আর আমিও দেখলাম তানভীর ও নিলয় আমার দিকে হা করে তাকিয়েছে। কিরে, এইভাবে কি দেখিস তোরা? আমি তো মনে করছিলাম ছেলেটার আস্ত থাকবে না, কিন্তু তুই তো তাকে এইভাবেই ছেড়ে দিলি। ভাই, যে মানুষটার সাথে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না, আর আজ সেই মানুষের কলার পর্যন্ত ধরলো, কিন্তু কিছুই হলো না। বললাম তো নিজেকে চেঞ্জ করে ফেলছি, তাই কিছুই হলো না ছেলেটার। তবে নিলয়, তুই আমাদের গ্যাংটা সামলাবি। আমি আর তানভীর এইসব থেকে বাইরে চলে আসছি। ঠিক আছে ভাই, তবে একটা কথা বলে রাখি, আপনার গ্যাং আপনারই থাকবে। আমি শুধু এখন আপাতত লিডার থাকব, তবে আপনি যখন চাইবেন তখনই আপনার গ্যাং পেয়ে যাবেন। আচ্ছা, আমরা তিনজন দুপুর পর্যন্ত একত্রে সময় কাটালাম। আচ্ছা নিলয়, তুই কয়দিন থাকবি ঢাকায়? ভাই আপনাকে অনেকদিন পরে পাইছি, তাই কয়েকদিন আপনার সাথে সময় কাটাই। তাহলে নিলয় এক কাজ কর, তুই আমার বাসায় থাকিস, আর অন্তর তুইও চলে আয় না, তিনজন একত্রে থাকবো। যতদিন নিলয় আছে তিনজন একসাথেই থাকি, নিলয় যাওয়ার পর আবার তুই তোর বাসায় চলে যাইস। প্লিজ ভাই, মানা করিয়েন না। আচ্ছা ঠিক আছে। আর ভাই এখন বাসে যাইতে হবে, নামাজে যাব। তাহলে আমিও তানভীর ভাইয়ের সাথে যাচ্ছি, আর গোসল করে এসে একত্রে মসজিদে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, রেডি হয়ে নে, আমি আর নিলয় এসে তোকে ডাক দিব। ওকে, ভালো থাকিস, খোদা হাফেজ। খোদা হাফেজ। আর নিলয় আমার সাথে চল। তারপর নিলয় তানভীরের সাথে চলে যায়, আর আমিও আমার বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমিও গোসল করে নিলাম। ভাগ্যিস ওয়াটার হিটার আছে, নাহলে তো বাথরুমে ভাইব্রেশন মুড হয়ে সেখান থেকে ভাইব্রেট হয়ে বাথরুম থেকে বের হতে হতো। তবুও ঠান্ডা লাগতেছে। আমি পাঞ্জাবি পরে হল রুমে গেলাম, সেখানে সবাইকে পেলাম আমি। চাচ্ছু, কিছু কথা আছে। হ্যাঁ বলো। চাচ্ছু, আমি কয়েকদিনের জন্য আমার ফ্রেন্ডের বাসায় থাকবো। কোন ফ্রেন্ড, নাম কি? আন্টি, ওর নাম তানভীর, ও আমাদেরই অফিসে কাজ করে। ভাইয়া, আমাকে ছাড়া থাকবি? পারবো মানে তো আমি তো একটু খুশিতেই থাকবো। আর তাছাড়া তোকে বিয়ে দিয়ে পার করার পর আমি তো স্বাধীন। কয়দিন থাকবি? দেখি না, 3-4 দিন থাকবো। আসলে একটু অফিসের কাজ আছে তো, তাই একত্রে থাকলে দুজন মিলেই কাজ করতে পারবো, আর আমিও হেল্প নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তবে কখন যাবি? সন্ধ্যা যাব, তবে বলা যায় না, হয়তো বিকালেও যেতে পারি। যাওয়ার আগে বলে যাব। ঠিক আছে। যাক, ভালোই, আন্টি আঙ্কেল পারমিশন দিয়ে দিল। কিছুক্ষণ পরে তানভীরকে কল দেয়। আমিও বুঝছি সে বাড়ির সামনেই আসছে, আমিও বেরিয়ে যাই।
পরে তিনজন মিলেই মসজিদে চলে যাই। তারপর নামাজ পড়ে আমরা হাঁটতে লাগলাম। অন্তর, চল আজকে আমরা দুপুরের খাবার নিজেরাই করে খাই। হ্যাঁ অন্তর ভাই, এটা করেন। মানে তোরা চাইতেছিস দুপুর থেকেই একত্র হয়ে যায় আমরা তিনটা? হ্যাঁ, সেটা ভালোই হবে ভাই। ওকে। আমিও বাসায় গিয়ে আমার কিছু জামা কাপড় নিয়ে ব্যাগে ঢুকে নিলাম। তারপর সবাইকে বলে তানভীরের বাসায় চলে গেলাম। সে একটা ফ্ল্যাটে ভাড়া নিছে আর আমরা এখন সেখানেই। আমরা তিনজন মিলে মজা করতে করতে দুপুরের খাবার রান্না করে খাবার খেয়ে নিলাম। সেই দিনটা ভালোই কাটলো আমাদের। পরের দিন সকালবেলা আমিও টাইম মতন ঘুম থেকে উঠে যাই আর তানভীরও নিলয়কে ডাক দেয়। তারপর তিনজনে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম আর নিলয়কে বিদায় জানিয়ে আমরা দুজন অফিসে চলে গেলাম। আর সেখানে গিয়ে আমরা আমাদের কেবিনে বসে কাজ শুরু করে দেই। হঠাৎই বস আসে। লিসেন এভরিবডি, আজকে আমাদের অফিসে নতুন একজন জয়েন করছে, তবে বলতে গেলে আপনাদের ওপরে পোস্টে আছে। আর আজকে উনি আমাদের অফিসে জয়েন করছে, সো আশা করি সকলে তার সাথে বন্ধুস্বরূপ আচরণ করবেন। কি রে ভাই, বস প্রতিদিনই কোনো না কোনো এমপ্লয় নেয়, বুঝলাম না কাহিনীটা। আমি তো বসের কাহিনী বুঝলাম না। থাক ভাই, বসের অফিস, সেই তার ইচ্ছা মতো এমপ্লয় নিয়ে, এটা তার ইচ্ছা। আমরা কেবিনে দাঁড়িয়ে বসের কথা শুনছি। কিছুক্ষণ পরে একজন আমাদের অফিসে আসে আর সোজা বসের পাশে দাঁড়ায়। আমি তাকে দেখে 440 ভোল্টের শক খেয়ে যাই। সো এভরিবডি, ইনি হলেন সিনহা, আমাদের সিনিয়র এমপ্লয়ি, আর আজ থেকে উনি আমাদের অফিসে জয়েন করতেছে। সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন দেন। সকালে তালি তো বাজাচ্ছে, কিন্তু আমি যে 440 ভোল্টের শক খেয়ে দাঁড়িয়ে আছি সেটা কেউ খেয়ালও করে নাই। দেখলাম তানভীরও তালি দিচ্ছে, কিন্তু তানভীর হয়তো বোঝে নাই এটাই সেই সিনথিয়া যেটা মারের সাথে সেদিন ছিল। থ্যাংক ইউ এভরিবডি। তবে আমি আগেই একটা কথা বলে দিতে চাই, আপনারা আমাকে আপনাদের বস মনে না করে সকলেই ফ্রেন্ডলি বিহেভ করতে পারেন, আর কেউ আমাকে ম্যাম ম্যাডাম ডাকবেন না, জাস্ট সিনথিয়া ডাকলেই খুশি হব। সিনথিয়া হয়তো আমাকে খেয়াল করে নাই। আমি আস্তে করে কেবিনে বসে পড়ি। কিছুক্ষণ পরে বস ও সিনথিয়া বসের কেবিনে চলে যায়। আর চিন্তা করতে লাগলাম কীভাবে আল্লাহ আমার মজা নিচ্ছে। যে মানুষগুলোকে আমি আর দেখতে চাই না তাদের সাথেই আমার আবার দেখা হতে লাগলো। প্রথমে তানভীর, এরপর নিলয়, এখন আবার সেই সিনথিয়া। এবার বাকি রইল মারিয়া ও তমাল। আমি চাইছিলাম আমার জীবিত থাকার কথাটা লুকিয়ে রাখবো, কিন্তু কী থেকে কী হচ্ছে, হয়তো সিনথিয়াও আমাকে খেয়াল করে নাই। কিন্তু এখন তো একই অফিসে আমরা, আর আমি অফিস ছাড়তে পারবো না। কী রে ভাই, হচ্ছেটা কি আমার সাথে? যাদের থেকে নিজেকে ও নিজের অস্তিত্ব লুকিয়ে রাখতে চাই তারাই আমার সামনে এক এক করে আসতে লাগলো। তবে আমি চাই না মার সাথে আমার দেখা হোক। সে চাইছে আমাকে মারতে, আর আমি তার কাছে মৃত। শুধু তার কাছে না, প্রায় চট্টগ্রাম সকলের কাছে রেবেল বয়েস ডেড। আর আমিও সেই কালো দুনিয়ায় ফিরতে চাই না, আর মারের থেকে নিজেকে দূরে রাখতে চাই আমি। কিছুক্ষণ পরে ল্যান্ডলাইনে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। মিস্টার রহমান, একটু কেবিনে আসুন তো। জি স্যার। আমিও ঝটকা খেয়ে গেলাম, কারণ এখন আমাকে বসের কেবিনে যেতে হবে। সেখানে সেই সিনথিয়া উপস্থিত, মানা করতে পারবো না, কারণ বস আমাকে খুব বিশ্বাস করে ও তারা আমার প্রতি ভরসাও করে, কারণ আমার কাজ কর্ম ব্যবহার দেখে। আমি উঠে বসের কেবিনের দিকে যেতে লাগি। স্যার, আসতে পারি? আরে মিস্টার রহমান, আসেন। আমিও রুমে গিয়ে দাঁড়াই। সেখানে সিনথিয়া স্যারের দিকে মুখ করেই বসে আছে। মিস সিনহাও আমাদের অফিসে বেস্ট এমপ্লয়ি, মিস্টার রহমান। সিনথিয়া আমার দিকে ঘুরে তাকায়। সে আমাকে দেখে চোখ বড় করে ফেলে, আর আমি স্বাভাবিকভাবেই আছি। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালোই আছি। স্যার, আমাকে কেন ডাকলেন? ও হ্যাঁ মিস্টার রহমান, আপনাকে হয়তো দুদিনের জন্য কক্সবাজার যেতে হবে, একটা মিটিং আছে। আমি চাই আপনি আমাদের প্রেজেন্টেশন ক্লায়েন্টদের সামনে উপস্থাপন করেন। ওকে স্যার, আপনি যা বলেন। তবে স্যার, আমি কি একাই যাব? না, আপনার সাথে তো আমি যাব, মিস সিনহাও যাবে, আর আপনি চাইলে একজনকে নিতে পারেন যে আপনাকে কাজে হেল্প করবে। আচ্ছা, তাহলে স্যার আমি তানভীরকে নেব। ওকে ঠিক আছে, এবার আপনি আপনার কেবিনে যান। জি স্যার। আমিও বস এর থেকে বিদায় নিয়ে আমার কেবিনে চলে যাই। আর সিনথিয়ার মুখের অবস্থা দেখে হাসি আসতেছে, কারণ আমাকে দেখে তার মুখের এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে গেছে। মনে হয় সে ভূত দেখে ফেলছে। আসলে যার মৃত্যুর খবর সকলে জানে, তাকে জীবিত দেখে যে কারো ফাটবেই, এটাই স্বাভাবিক। আমি না কেবিনে বসে কাজ করতে লাগলাম। কিছু প্রজেক্ট ফাইল আছে, সেটা নিয়ে কাজ করতে লাগলাম।
আর তখনই মাথায় আসলো সিনথিয়া এখন আমাকে দেখে ফেলছে। আর যদি তার সাথে মারিয়ার কন্ট্যাক্ট হয় বা কথা হয়, তাহলে হয়তো মারিয়াকে আমার জীবিত থাকার ব্যাপারটা বলে দেবে। কিন্তু আমি সেটা চাই না, কারণ আমি বসের কেবিনে গিয়ে তাকে তো বলতে পারবো না। আর যদিও সে বলেও দেয়, কিছু করার নাই আমার। আর এমনিও এটা সত্যি হলেও কোনো গোপনে কথা বেশি দিন আড়াল থাকতে পারে না, সেটা প্রকাশ হবেই। থাক, আমি ওইসব চিন্তাভাবনা বাদ দিই আর কাজে মনোযোগ দিলাম। আমি কাজ করতেছি, তখন সিনথিয়া আমার কেবিনে আসে। আপনি জীবিত? কি ম্যাম, কি বলতেছেন এইসব? আপনি আমাকে চিনতে পারেন নাই? সেদিন গোডাউনে সরি ম্যাম, আপনি কিসের কথা বলতেছেন? আপনার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর না? হ্যাঁ ম্যাম, স্যার নিশ্চয়ই বলছে আপনাকে আমার নাম। আমি দেখলাম সিনথিয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ম্যাম, আমাকে কাজ করতে দিন, তাহলে সমস্যা? আচ্ছা, আপনি কাজ করেন, আমি যাই। তারপর সে চলে যায় আর আমি একটু শান্ত হয়ে বসলাম। আমি এখন সিনথিয়ার সামনে না চেনা নাটকটাই করি, যাতে সে আমাকে নিয়ে একটু কনফিউশনে পড়ে যায়। এখন সে আমাকে নিয়ে ভাবতে লাগবে আর চিন্তা করতে লাগবে আমি তাকে চিনলাম না কেন, আর এমন ব্যবহার করলাম কেন যে আমি তাকে আজ প্রথম দেখলাম। এখন তার মাথায় কাজ করবে না, একে তো আমি অন্য কেউ, না হলে আমার মেমোরি লস্ট হয়ে গেছে, সেটাই ভালো। অন্তত আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। তবে একটা সমস্যার সম্মুখীন হতে পারি, সেটা হলো এখন সিনথিয়া যদি মারির সাথে কন্ট্যাক্ট করে, আমার ব্যাপারে সব বলে দেয়, তাহলে সেও আমার পিছু পড়ে যাবে, হয়তো আবারও আমাকে মারার চেষ্টা করবে। তবে আমি তো মরেই গেছি, জাস্ট উপর দিয়ে বেঁচে আছি আর কি, কিন্তু ভিতর দিয়ে তো আমি জীবিত নেই। কারণ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সেই কিনা আমার সাথে ভালোবাসা না বুঝে আমার সম্পর্কে পুরোপুরি না জেনেই আমাকে মারতে চাইছে। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলো। তবে জানি না সামনে কি হবে আমার সাথে। থাক ভাই, যা হওয়ার হবে, এখন কাজ করাই ভালো। আমিও দুপুর পর্যন্ত কাজ করলাম আর লাঞ্চ টাইম হয়ে গেছে। তারপরে আমরা কেবিনে আসি। দোস্ত চল, লাঞ্চ হয়ে গেছে, একসাথে লাঞ্চ করে নিই। 1 মিনিট, জাস্ট একটা ফাইল একটু চেক করে নিই। আমি ফাইল চেক করে তানভীর সাথে চলে গেলাম অফিস ক্যান্টিনে আর আমরা সেখানে লাঞ্চ করতে লাগলাম। তানভীর, তোকে সিনদের কথা বলছিলাম যে মায়ের সাথে মিলে আমাকে মারে। হ্যাঁ, কেন হঠাৎ এই কথা? কারণ আজকে অফিসে যে সিনথিয়াটা আসে সেটার কেউ না, সেই সিনথিয়া, এবং সে আমাকে দেখেই চিনে ফেলছে। কিন্তু তাকে চিনো না চেনার নাটক করি। বলিস কি? এখন আমার একটা সমস্যার সম্মুখীন হতে হবে। যদি সিনথিয়া মারিয়াকে বলে দেয় আমি জীবিত আছি, তাহলে হয়তো আবার কিছু একটা করবে আমাকে মারার জন্য। আমি জীবিত থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। আর কথা রইল মারিয়ার, সে যদি জানতেও পারে তাহলে কিছুই করতে পারবে না সে। থাক, এসব নিয়ে টেনশন করে লাভ নেই। তবে তানভীর, একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? তমালের কথা। জানি না সে এখন শহরের কি অবস্থা করে বসে আছে। সেটাও ঠিক, তুই থাকাকালীন কিছুই করতে পারে নাই, এখন তো তুই নাই। জানি না সে শহরের কি অবস্থা করে বসে আছে, তবে নিলয় তো বলছে শহর একদম ঠিক আছে। তোর কি মনে হচ্ছে? ভালো কেমনে হবে, কারণ নিলয় তো আর তমালের সব জানে না। তুই কিছুটা হলেও জানিস, আর আমি তমালের A to Z জানা আছে। সে কখন কোথায় কি করতো সব জানা আছে আমার। তবে তমালের একটা ব্যবস্থা করা দরকার। জানি না আমার মৃত্যুর খবরের পর সে শহরে কি অবস্থা করে বসে আছে। দোস্ত, সে তো শহরে গোপনে ক্রিমিনাল বানাবি, আর তার তো আরও 2 নম্বরই কাজ আছে, সেটা তো জানিস। তো তুই কি করতে চাচ্ছিস, নাকি আবার ব্যাক করবি? ভুলেও না, তবে আমি নিলয়কে দিয়ে এই কাজটা করে নেব। তো আমাদের জন্য অনেক মানুষের অশান্তির সৃষ্টি হয়েছিল, যা পরে আমরাই সামনে নিয়েছিলাম। তবে এখন জানি না কি হচ্ছে শহরে। তাহলে কি করবি তুই? না, একমাত্র তুই পারিস তমালের কাহিনী শেষ করতে, কারণ একমাত্র রেভেল বয় পারে তমালের কিচ্ছা খতম করতে। ভুল, সেটা যে কেউই করতে পারে, শুধু মনের শক্তি প্রয়োজন আর আত্মবিশ্বাস হলেই পারবে। কিন্তু তমালের ব্যবস্থা তুই পারবি করতে। ভাই বাদ দে, আমি পারবো না তোর সাথে কথা দিয়ে, পারবো না, আমি হার মানলাম। তারপর কথা বাদ দিয়ে লাঞ্চ শেষ করে আবার কেবিনে চলে গেলাম, কাজ করতে লাগলাম। বিকেল পর্যন্ত কাজ করলাম। কাজ শেষ করে আমি আমার কেবিন থেকে উঠতেই আমার মেয়ে কলিগ তানিশা ধরলো। আই মিস্টার, আপনি কি ফ্রি আছেন? জি আসি, কেন? না মানে চলেন না, একটু কফি খাই দুজনে। ও সরি, ভুলে গেছি, আমার একটু কাজ আছে, অন্যদিন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন একসাথে বের হই। জি চলে। আমিও তানিশা বের হলাম আর তানভীরও আসে। কিরে, বাসায় কি নিবি? দেখি না কি নাস্তা নেওয়া যায়। আপনারা দুজনেই একসাথে থাকেন? জি, কয়েকদিনের জন্য একসাথে আছি, তারপর আমি আবার আমার বাসায় চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, কাল কথা হবে, আমি জানি। বাই। জি, খোদা হাফেজ, ভালো থাকবেন।
তারপর তানিশা চলে যায়। অন্তর, তানিশা তোর সাথে এভাবে চিপকাইতেছিল কেন? আর এমনি। আর কই চিপকাইতেছে? মামা, আমি সব বুঝি তো, আমাকে কিছু একটু বাচ্চা পাইছস, মনে তো হচ্ছিল তোর সাথে আর তোর সাথে চলতেছে। আমার তো চলতেছে, তোর যে দৌড়াতেছে সেটা। দৌড়াইতেছে মানে? হিমার দিকে এত তাকাস কেন? কই আর কে হিমা? শালা ভুলে গেছিস আমি কে? আমার চোখ কেউ ফাঁকে দিতে পারে না। আমি দেখি তো কাজের ফাঁকে দিয়ে কে কার দিকে তাকিয়ে থাকে। আমার চোখ থেকে ফাঁকে দিবি? ধুর শালা, চল নাস্তা নিয়ে বাসা যাব। ল ঠেলা। আমরা একটা নাস্তার দোকানে গিয়ে কিছু নাস্তা নিয়ে নিলাম ও বাসায় গেলাম। ভাই আসছেন? হ্যাঁ, নাস্তা নিয়ে আসছি, একটু গরম করে নে, আমরা ফ্রেশ হয়ে আসি। জি ভাই যান। আমরা গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম ও হল রুমে এসে নাস্তা করতে লাগলাম। নাস্তা করতে করতে আড্ডাও দারুণ চলে। এরপর ল্যাপটপ নিয়ে বসে পড়ি আর কাজ করতে লাগলাম, কারণ স্যার বলছিল আমাকে এই প্রেজেন্টেশন উপস্থাপন করতে, তাই একটু ভালো করেই কাজে মনোযোগ দিতে হচ্ছে। আর এমনিও কতগুলো ফাইল দিয়ে দিছে আমাকে, কাজের চাপও বেশি। অন্তর, কি এত মনোযোগ দিয়ে কি করিস? আরে ভাই, সামনে কক্সবাজারে যাইতে হবে, স্যার বলছে আমাকে নাকি প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে। এখন আবার ফাইলও কতগুলো দিয়ে রাখছে। ও ভালো কথা, তোকে আমার সাথে যেতে হবে। ওই আমাকে কেন যাইতে হবে? আমি তো নতুন। চুপ শালা, তুই আমি যাব মজা করার জন্য, তবে স্যারকে বলে দেখি আমরা একজনকেও নিতে পারি কিনা। কেন আবার, তুই কাকে নিবি? কেন, আমার ছোট ভাই নিলয়ে নাই? আমি চেষ্টা করবো স্যারকে ম্যানেজ করে নিলয়কেও নিয়ে যেতে। আর যদি আমাদের সাথে না নিতে পারি তাহলে তাকে টাকা দিয়ে দেবো, সেও চলে যাবে কক্সবাজারে, তারপর তিনজনেই একত্রে মজা করব। আইডিয়াটা দারুণ। তিনজনই হলিডে পালন করার জন্য এই সিজন ভালো না, শীতকাল বেটা, সমুদ্রে নামলেই তো 440-এর শখ লাগবো। চুপ বেটা, একটা চান্স পাইছি ঘোরার, এখন মিস করতাম কেমন? ভাই রে ভাই, তুই শালা অফিস ট্যুরকে ফ্রেন্ড ট্রিপে রূপান্তরিত করতে যাচ্ছিস? শালা শরম কর, অফিসে টাকা দিয়ে ঘোরার প্ল্যান করতেছিস। যা শালা, কথা বলিস না, কাজ করতে দে। আমিও কাজে মনোযোগ দিলাম, আর তখনই আমার কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? অন্তর? জি, কে বলছেন? অপর পাশ থেকে কান্নার শব্দ শুনছি আমি। হ্যালো, কে বলতেছেন? হ্যালো হ্যালো, কিন্তু অপর পাশ থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আর হঠাৎই কল কেটে যায়। বুঝলাম না কে কল দিছে আমাকে। কোনো লামিয়া দেয় নাই তো? না না, ও কল কেন দেবে? চাচুর সাথে কথা হয়েছে তো। দূর বাদ দে, কাজে মনোযোগ দিই আমি। এমনি অনেক কাজ বাকি, আমিও কাজ করতে লাগলাম। তারপর রাতের বেলা কাজ শেষ করে তিনজনে খাবার খেয়ে নিলাম আর একটু ফাইলগুলো চেক করে নিলাম। এরপর দিলাম ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিই, এরপর নামাজ পড়ে নেই। তারপর চলে গেলাম হল রুমে, সেখানে গিয়ে টিভি অন করে টিভিতে দেখতে লাগলাম। অন্তর, তোর মোবাইল বাজে। আমিও রুমে গেলাম আর সেখান থেকে মোবাইল নিলাম এবং রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? চুপ হয়ে আছে। আজব, মজা নিচ্ছেন নাকি? কথা বলেন না কেন, নাকি বোবা? চুপ হয়ে আছে। আরে মিয়া, কথা বলেন না কেন? ধুর, রাখলাম ফোন বলে কল কেটে দিলাম। তারপর আবার টিভি দেখতে ব্যস্ত। 10 মিনিট পর আবার কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? চুপ হয়ে আছে। ওই মিয়া, কে আপনি? এভাবে বিরক্ত করতেছেন কেন? শুধু কল দেন, সমস্যাটা কি? এভাবে কল দিয়ে বিরক্ত করতেছেন কেন? খালি কল দেন, কথা বলেন না কেন? মাদারকে তাড়ছে না নাকি? দেখেন, জানি না আপনি কে, তবে এভাবে কল দিয়ে বিরক্ত করেন না তো, বলেই কেটে দিলাম। আজব পাবলিক ভাই, কল দেয় কিন্তু কথাই বলে না। অনেকক্ষণ পর গেলাম কিচেনে ব্রেকফাস্ট রেডি করার জন্য। আমিও ব্রেকফাস্ট রেডি করতে লাগলাম। আর তখনই আমার মোবাইল বেজে আসে, একটা মেসেজ আসে। মনে করলাম সিম কোম্পানির, তাই আমি মোবাইল সাইডে রেখে দিয়ে কাজ করতে লাগি। কিন্তু দেখলাম আমার নোটিফিকেশন আওয়াজ বারবার আসতেছে। পরে আমিও মোবাইল হাতে নেই আর দেখলাম যে নাম্বার থেকে আমার কল আসছিল, সেই নাম্বার থেকে SMS আছে। কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো, তবে কি আপনি? আর আমাকে এভাবে কল দিয়ে বিরক্ত করতেছিলেন কেন? আসলে আপনার থেকে সাহায্য চেয়ে কল দিচ্ছিলাম, কিন্তু আপনি তো ভীষণ রাগী, তাই ভয়ে কিছু বলি নাই। দেখুন, আমি কোনো সাহায্য করতে পারবো না, আর প্লিজ আমাকে বিরক্ত করেন না। প্লিজ আমাকে একটু সাহায্য করুন, একমাত্র আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। আচ্ছা, আপনি আগে বলেন তো, আপনি ভাই না বোন? আমি একটা মেয়ে, তবে আপনার বোন হব না আমি। এবার বুঝতে পারছি আপনাকে। তানিশা, আপনার থেকে এটা আশা করি না আমি।
কি? এই তানিশাকে? নাটক বন্ধ করবেন? আর ধুর, আপনি যেই হন না কেন বিরক্ত করেন না তো। তারপর আর মেসেজ আসে নাই। আমি ব্রেকফাস্ট বানিয়ে তারপর তানভীর ও নিলয়কে ডেকে তুললাম। তারপর তারা ফ্রেশ হয়ে আসে আর আমরা তিনজনে ব্রেকফাস্ট করে নিলাম। এবার চলে গেলাম অফিসের জন্য রেডি হতে। আমরা রেডি হয়ে নেই। এবার নিলয় থেকে বিদায় নিয়ে আমি তানভীর অফিসে চলে যাই। অফিসে গিয়ে কেবিনে বসতেই তানিশা আমার কেবিনে। হাই অন্তর, কেমন আছো? ভালো, তবে আপনার থেকে এটা আশা করি নাই। আমি আবার কি করলাম? প্রথমত আমাকে কল দিচ্ছেন, ভালো কথা, কথা বলেন নাই কেন? দ্বিতীয়ত আমাকে বিরক্ত করার কি দরকার ছিল? এমনি অফিসের অনেক কাজ নিয়ে টেনশনে আমি, আবার এসএমএস দিয়ে কিসে হেল্প চাচ্ছেন? কি বলতেছো তুমি এসব? আমি এসব কিছুই তো করি নাই, বরং তোমার নাম্বারই তো আমার কাছে নাই। দেখুন, নাটক বন্ধ করুন। সুন্দর করে বলতেছি, যা বলার সরাসরি বলিয়েন। এভাবে না করলেও পারতেন। মানে কল দিচ্ছেন, কথা বলেন নাই কেন? অন্তর, সত্যি বলতেছি, আমি এমন কিছু করিনি, বিশ্বাস করো। আর তখন আমার মোবাইলে আবার এসএমএস আসে। কি করো? নাস্তা করছো? এটা দেখার পর আমি শিওর হলাম তানিশা সত্যি বলছে। সরি, আসলে আমি একটু প্রেশারে আছি, তাই আপনাকে ভুল বুঝালাম। ইটস ওকে, কিন্তু কে তোমাকে বিরক্ত করতেছে? একটু দেখাও তো, আমিও দেখতে চাই। না লাগবে না, আমি সামলে নিতে পারবো। আচ্ছা, আর শোনো, আমরা আজকে একসাথে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে। তারপর তানিশা চলে যায়। আর এদিকে আমার এসএমএস এর গোডাউন দিয়ে রাখছে। কি হয়েছে? রিপ্লাই দাও না কেন? আর কে এই তানিশা? কি হয়েছে? অন্তর প্লিজ রিপ্লাই দাও। এবার কিন্তু বিরক্ত লেগে উঠলো। চিনি না জানি না হুদাই মেসেজ দিচ্ছে, তাই আমি মোবাইলটাই বন্ধ করে দিলাম আর মনোযোগ দিলাম কাজে। দেখে একেবারে দুপুর পর্যন্ত কাজ করলাম আমি। লাঞ্চ টাইম হতেই তানিশা আমার কেবিনে উপস্থিত। আই যে মিস্টার, লাঞ্চ টাইম হয়েছে, কাজ রাখেন আর চলেন। এক মিনিট, আমি একটু আমার কেবিনটা গুছিয়ে রাখলাম। আর যখনই বের হতে যাব, সিন্ধিয়াও সেখানে উপস্থিত। কোথায় যাচ্ছেন মিস্টার রহমান? জি, লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চ টাইম তো। আপনি ফাইলের কাজ শেষ করেছেন? জি ম্যাম, একটু বাকি আছে। লাঞ্চ করে এসে ফাইলের বাকি কাজ শেষ করব। আচ্ছা ভালো, তবে আজকে আপনাকে আমার সাথে যেতে হবে, প্রজেক্ট ফাইল নিয়ে একটু কাজ আছে। কখন ম্যাম? জি, অফিস শেষ হলে। আচ্ছা ম্যাম। তারপর সিন্ধিয়া চলে যায় আর আমিও মোবাইলটা হাতে নিয়ে তানিশাকে নিয়ে ক্যান্টিনে চলে যাই। তো এখানে তো নাস্তা আছে, যদি বিরিয়ানি পাওয়া যায় তো তাহলে ভালো হতো। তবে তুমি বিরিয়ানি পছন্দ করো, তাই না? আরে এটা তো জাতের প্রিয় খাবার, কি এটা পছন্দ করে না? সমস্যা নেই, একদিন তোমার জন্য করে আনবো। আচ্ছা ঠিক আছে, তবে দাঁড়ান, তানভীরকে একটা কল দেই। আচ্ছা দাও। আমি মোবাইল বের করে অন করলাম আর দেখলাম সেই আননোন নাম্বার থেকে 35টা এসএমএস। ভাই এটা মনে হয় কোনো বড়লোক। আমার পিছে লাগলো কেন? আমি আমার নাম্বারটা ব্লক করে দিলাম আর তানভীরকে কল দিলাম। কিরে কই তুই? ক্যান্টিনে আয়। দোস্ত, অনেকগুলো ফাইল পড়ে আছে, তাই কাজ করতেছি, আমি আসতে পারবো না। দোস্ত, ফাইলের কালারটা কি হলুদ? কি কি? শালা, আমি তোকে হাড়ে হাড়ে চিনি। আসলে কথা বল না, তুই হিমার সাথে টাঙ্কি মারতেছিস। শালা, আমাকে এইসব বুঝিয়ে পার পেয়ে যাবি? দোস্ত, যেহেতু বুঝেই গেছিস, আর কি বলার আছে। আচ্ছা থাক, যা ভালো করে হিমার সাথে টাঙ্কি মার। শালা বাই। আমি কল কেটে দিলাম। কি বলে সে? আর বলিয়েন না, সে একটু ব্যস্ত আছে। তবে ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিলাম। আচ্ছা চলেন কেবিনে যাই, অনেক কাজ আছে আমার। চলো। তারপর আবার আমি আমার কেবিনে চলে যাই। আচ্ছা অন্তর, তোমার মোবাইল নাম্বারটি কি পাওয়া যাবে? আচ্ছা নেন, আমিও নাম্বার দিলাম। আচ্ছা, আমি যাই, পরে কথা হবে, বাই। বাই। তানিশা চলে যায় আর আমিও কাজে মনোযোগ দিলাম। বিকাল পর্যন্ত কাজ করলাম। কাজ শেষ, আমি কেবিনটা গুছিয়ে নিয়ে ব্যাগ নিয়ে বের হতেই সিন্থি আমার সামনে। মিস্টার রহমান, আপনাকে কিছু বলছিলাম আমি। জি মনে আছে, চলেন। আমিও যেতে লাগি সিন্থিয়ার সাথে। ম্যাম এক মিনিট, আমি একটু একজনের সাথে কথা বলে আসি। আচ্ছা তাড়াতাড়ি। আমি তানভীরের কাছে চলে গেলাম। দেখলাম শালা এখনো হিমার সাথে কথা বলতেছে। তানভীর, ও সরি, আসলে সময়ের দিকে খেয়াল ছিল না। সমস্যা নেই, তুই এক কাজ কর, হিমার সাথে যা। আর আমি তোকে একটা কথা বলতে আসছিলাম। কি কথা? আমি সিন্থিয়ার সাথে একটু তার বাড়িতে যাচ্ছি, অফিসের কাজ আছে। কি? তুই সিন্থিয়ার সাথে যাচ্ছিস? নিশ্চয়ই মেয়েটা কোনো কিছু পরিকল্পনা করে রাখছে তোর জন্য।
হয়তো মারিয়াকে তোর ব্যাপারে বলছে আর সেও বলে দিছে তোর কি একটা করতে। দোস্ত মানা করে দে। আরে চিল, আমার কিছুই করতে পারবে না সে। আর স্যারকেও এসএমএস করে বলে দিচ্ছি, আর স্যারও বলছে যেতে, তাই যাচ্ছি। তুই চিন্তা করিস না, আর পারলে হিমের সাথে একটু হাঁটাহাঁটি কর। দোস্ত দেখ, আমার এই সিনথিয়ার উপরে ভরসা আসছে না, যদি তোর কোনো ক্ষতি করে। করতে পারবে না, যদি কিছু করতে যায় পরে সেই হয়তো কোনো বিপদে পড়বে। তুই যা ভালো বুঝিস, তবে সাবধানে থাকিস। আচ্ছা, আর তুই সাবধানে থাকিস, আমার আসতে একটু দেরি হতে পারে। ওকে। ওকে বাই, খোদা হাফেজ। তারপর তানভীর থেকে বিদায় নিয়ে সিন্থিয়ার কাছে গেলাম। সে আমাকে একটি গাড়ির কাছে নিয়ে যায় আর উঠতে বলে। আমিও উঠে পড়ি। তারপর সে গাড়ি চালিয়ে একটা বাড়ির দিকে নিয়ে যায় আর গাড়ি থামায়। সে গাড়ি থেকে নামে আর আমিও নেমে তার সাথে যেতে লাগি। আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি আর সিন্থিয়া দরজার বেল বাজিয়ে দিল। আমরা দাঁড়িয়ে আছি, আমি একটু আশেপাশের দিকে তাকালাম। না, বাড়ির আঙিনাটা অনেক সুন্দর। আমি পিছনের দিকে তাকাতেই দরজা খোলে। আমিও সামনে তাকাই, সামনে তাকাতেই আমি হয়ে গেলাম। আমার সামনে মারিয়া। মারিয়া আমার দিকে তাকিয়ে আসছে তো ঠিক, কিন্তু তার চোখে আমি পানি দেখছি। কিন্তু কেন? আর সিন্থিয়া আমাকে এখানে আনছে কি মায়ের সাথে দেখা করানোর জন্য নাকি? তবে আমার মনে পড়লো আমি সিন্থিয়ার সাথে নাচে না নাটক করছিলাম, এখন এখানেও একই কাজ করব। আসসালামু আলাইকুম। অন্তর, জি, আমাকে চেনেন? কথা শেষ না হতে আমাকে দৌড়ে জাপটে জড়ি ধরে কান্না করতে লাগে। আমি বুঝলাম না ব্যাপারটা কি হয়ে গেল। মারিয়া আমার দিকে তাকিয়ে আছে তো ঠিকই, কিন্তু তার চোখে আমি পানি দেখছি। কিন্তু কেন? আর সিন্থিয়া আমাকে আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি না জেনেই তোমাকে মারতে চাইছি, কিন্তু সত্যি বলতেছি, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না কে আমার বাবাকে হত্যা করে। আমি শুধু এটাই জানতে পারছিলাম একটা গ্যাংস্টারের হাতে আমার বাবা মারা যায়। আর যখনই আমি গ্যাংস্টারের খোঁজ করি তখন সকলে রিবেল বয়ের কথা বলে। আমিও মনে ধরে নিয়েছিলাম আমার বাবার হত্যাকারী তুমি। তাই আমিও তোমার থেকে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু তোমাকে মারার 1 সপ্তাহ পর জানতে পারি আমার বাবাকে সেই জানোয়ার তমাল হত্যা করে। আর আমি এটাও জানতে পারি তুমি একজন গ্যাংস্টার হয়েও মানুষের পাশে দাঁড়াও, মানুষের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, আর তাদের সেফে রাখার জন্য নিজের জীবন বাজি রাখো। আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলছি। যখন আমি সত্যিটা জানতে পারি, বিশ্বাস করো অন্তর, আমি নিজেকে এতটাই ঘৃণা করতে লাগি যা বলে বোঝাতে পারবো না। আমি এখনো বেঁচে আছি একমাত্র বাবার হত্যার প্রতিশোধ নিতে। তমালে খেলা শেষ করে নিজেও শেষ করে দিতাম। আমি সেই কল্পনা করে রাখছি, কারণ আমি আমার ভালোবাসাকে ঠকিয়েছি, তাকে মেরে ফেলছি। পরে সিনথিয়া তোমাকে দেখে আমার কাছে কল দিয়ে তোমার কথা বলে, আর আমিও প্রথমে বিশ্বাস করি নাই। পরে তোমার ছবি দেখে আমি আবার বেঁচে থাকার আস্থা পাই। আমাকে মাফ করে দাও অন্তর, আমাকে ফিরিয়ে নাও। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি ঝাড়ি মেরে ছাড় নিলাম। আরে আজব কে আপনি, আর কি উল্টা উল্টা বলতেছেন? মাথা ঠিক আছে ম্যাম? এইসবের মানে কি? কেউ নেই, আমাকে এইভাবে কথা বলতেছে, জড়িয়ে ধরছে। অন্তর, কি হয়েছে তোমার? আমাকে চিনতে পারছো না? আমি মারিয়া, তোমার মারিয়া। মারিয়া কান্না করতে করতে বলে, আরে আজব তো, আমি আপনাকে চিনব কি করে? এই প্রথম আপনাকে দেখলাম আমি। এই কলিজা, কি হয়েছে তোমার? আমাকে দেখো আর মনে করো প্লিজ, একমাত্র তোমার আশা নিয়ে আমি আছি। দেখুন, আমি আপনাকে চিনি না, আর আমি আপনাকে এই প্রথম দেখলাম। আর সিনথিয়া ম্যাম, আমাকে কি এইসবের জন্য আনছেন? দেখুন, আমার কিন্তু এইসব ভালো লাগতেছে না। মারিয়া, এখন কান্না থামা, আর মিস্টার রহমান ভিতরে চলুন। আমিও সিনথিয়ার সাথে ভেতরে যাই আর সেখানে সোফায় বসি আর ব্যাগ থেকে ফাইল ও ল্যাপটপ বের করি। আমি চাইলে বলে দিতে পারতাম আমি মারিয়াকে চিনেই ফেলছি, কিন্তু আমি এইসব কিছুই করব না। একবার আমি এই মেয়ের মায়ে পড়েছিলাম, যার ভালোই ফল পাইছি। দ্বিতীয়বার সেই ভুল আর করব না। তবে একটা জিনিস ভালোই হলো, মারিয়া আমার সম্পর্কে সব জেনে গেছে। যাক, ভালোই হলো, আমি নির্দোষ প্রমাণ হলাম। তবে মারিয়া আমাকে এইসব যতই করুক, আমি আর তার মায়ায় পড়তে চাচ্ছি না। বলা যায় না এরপর আগের বারের চেয়েও খারাপ কিছু ঘটালো, আমারই ক্ষতি করলো। আমি দেখলাম মানে একটা ট্রে নিয়ে আসে, আর সেটাতে 3টা মগ দেখলাম, হয়তো চা বা কফি হবে। হেই নাও,
আমি নিজে হাতে তোমার পছন্দের রং চা করে আনছি। মারিয়া আমার দিকে মগ এগিয়ে দিয়ে, সরি আপু, আমার রং চা এমনিই ভালো লাগে, কিন্তু আমি কফি বেশি পছন্দ করি। তবুও থ্যাঙ্কস আপু। এই, তুমি আমাকে আপু ডাকলে কেন? আর এটা আমার অভ্যাস, আমি নতুন কাউকে দেখলে ভাইয়া আপু ডাকি। নাকি আপনাকে সিনথিয়া ম্যামের মতো ম্যাম ডাকতে হবে? তুমি ভুলেও আমাকে এই সব ডাকবা না। কি হয়েছে তোমার? এমন কেন করতেছো তুমি? আমাকে চিনতে পারছো না কেন? আর আপু চিৎকার দিচ্ছেন কেন? একটু শান্ত হন। মিস্টার রহমান, আপনি প্লিজ একে আপু বা ম্যাম এইসব ডাকিয়েন না। পারলে মারিয়া বলে ডাকুন। আর আপনি কি সত্যি আমাদের চিনতে পারছেন না? আরে ম্যাম, চিনবো কি করে? আপনাকে অফিসে ফার্স্ট দেখলাম, আর আজকে ওনাকে এখানে প্রথম দেখলাম আমি। আর ম্যাম, আমার কাজ আছে, অফিসের কাজটা কি শুরু করবেন? না, তুমি কোথাও যাবা না। তুমি আমার সাথে আমার কাছেই থাকবা। এ আপু, কি উল্টোপাল্টা কথা বলতেছেন? মাথা ঠিক আছে তো, নাকি গেছে? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মারিয়া তুই প্লিজ শান্ত হয়ে বস তো। কি করে শান্ত থাকতাম? বলে মারিয়া কান্না করতে লাগলো। আমি তাদের দুজনের কাণ্ডই দেখছি। কি বা করবো আমি? একবার মারিয়াকে আমি ভালোবাসছিলাম, তার প্রতিদান 3টা বুলেট আমার শরীরে ঢোকে। মেয়েটাকে আমি কতই না ভালোবাসছিলাম, আর বলছিলাম ও তোমার খেয়াল আমি রাখবো, সবসময় তোমার পাশে থাকবো। কিন্তু সে আমার সাথে প্রতারণা করলো, আর এখন তো কান্নাকাটি করতেছে। কিন্তু আমি চাচ্ছি না মারিয়াকে আবার নিজের জীবনে জড়াতে। মারিয়া উঠে এসে আমার পাশে বসে। জিনিসটা আমার একটু একটু আনইজি লাগতে লাগে। সে আমার পাশে বসে আমার হাত ধরে। জিনিসটা আমার মেজাজ খারাপ করে দিল। এই যে আপু, কী করতেছেন? দেখলাম মারিয়ার চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। হয়তো আমার কথাগুলো তার খারাপ লাগতেছে, কিন্তু কিছুই করার নেই। এখন মারিয়া আমার কাছে একজন অপরিচিত কেউ, তাকে চিনেও চিনি না আমি। কিন্তু আমি খেয়াল করলাম মারিয়া পাগলের মতো আচরণ করতে লাগছে, এবং কি কিছুক্ষণ আগ পর্যন্ত যা করছে সবই পাগলামের একটা অংশ ভাবা যায়। মিস্টার রহমান, আপনি ফাইলগুলো দেখুন তো। জি ম্যাম। এই, তুমি চা নিচ্ছ না কেন? ও সরি আপু, মনে ছিল না, আসলে কাজে মনোযোগ ছিল তো তাই। থ্যাংক ইউ বলার জন্য। প্লিজ আমাকে আপু বলিও না। আমি তোমার মুখে এইসব শুনে সহ্য করতে পারি না। এখন এইসব কষ্ট লাগে তাই না? কিন্তু কিছুই করার নাই। একদিন আপনি আমাকে জানোয়ারের বাচ্চা বলেছিলেন, আর আমার ভালোবাসা নিয়ে খেলেছিলেন। সেদিন আমারও কষ্ট লাগছিল। আর রস, আপনার পালা কষ্ট ভোগ করার। তোমাকে আমি কতটা SMS দিয়েছিলাম, রিপ্লাই দাও নাই কেন? SMS দিয়েছিলেন মানে? দাঁড়াও দেখাই। বলে তার মোবাইল বের করে আর আমাকে দেখায়। আমি দেখে হয়ে গেছি, কারণ যে মেয়েটা আমাকে SMS দিচ্ছিল ও কল করে বিরক্ত করছিল, সেটা আর কেউ না, মারিয়া। কিন্তু আমার নাম্বার কই পাইলো? ও ভুলে গেছে, সিনথিয়া তো আছে। আমার নাম্বার অফিসে আমার যে পার্সোনাল ডাটা নিয়েছিল সেটাতেই আছে, আর সেখান থেকে হয়তো সিনথিয়া নিয়ে মারিকে দিছে। তার মানে আপনিই আমাকে ডিস্টার্ব করতেন? এটা তো ঠিক না। আমার খুশি, আমি আমার কলিজার সাথে চা খুশি করব। দেখুন, কথা কথা আমাকে এইসব বলবেন না, আমার এইসব ভালো লাগে না। আর ম্যাম, আমি বাসে যাব, এখানে আমার ভালো লাগতেছে না। খবরদার, আমাকে রেখে কোথাও যাবা না। আর এই, তুমি সত্যি করে বলো, আমাকে চিনতে পারছো না? আরে আমি আপনাকে কেমনে চিনবো? সাথে সাথে মারিয়া আমার হাত ধরে তার মাথায় রাখে। এবার বলো, আমাকে চিনতে পারছো কিনা, নাকি আমাকে চেনেও না চেনার ভান করছো তুমি? সাথে সাথে আমিও হাত সরাবার চেষ্টা করতে লাগে। হাত ছাড়েন ম্যাম, এইসবের মানে কি? মারিয়া তুই থাম। সিনথিয়া ও নাটক করতেছে। আমি জানি ও আমাকে ঘৃণা করে বলে সে আমাকে চিনেও না চেনার ভান করতেছে। ওকে ফাইন, হ্যাঁ আমি চিনি, তবে আপনারা আমাকে আগের অন্তর মনে করতেছেন, কিন্তু আমি আর সেটা নেই। আর না আমার মধ্যে আপনার জন্য কোনো অনুভূতি অবশিষ্ট রইল। মুছে দিছি আপনাকে আমার মন থেকে। আর খবরদার ভুলে আমার লাইফে দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। যখন আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তখন তো ভালোই আমার ভালোবাসার সুযোগ নিয়েছেন। এখন আমার মধ্যে আর কোনো ভালোবাসা নেই, আর না আমি সেই আগের রেবেল বয়। আমি নিজেকে পরিবর্তন করে ফেলছি, তাই দয়া করে আমাকে আগের কথাগুলো মনে করিয়ে কষ্ট দিবেন না প্লিজ। আমি আমার ভুলটুকু বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও অন্তর। যান, ক্ষমা করে দিলাম, কিন্তু আমার লাইফে আসার চেষ্টা করবেন না প্লিজ। আমাকে আমার মতো থাকতে দিন। না,
আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। এর চেয়ে ভালো তুমি নিজের হাতেই আমাকে মেরে ফেলো, না হলে আমাকে আর একটা বার সুযোগ দাও। আচ্ছা, আমি যদি বেঁচে না থাকতাম তাহলে কাকে এইসব বলতেন? আর তখনও কি বেঁচে থাকতেন না? না, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম তা ভালো করেই বুঝছি। আর হারাতে চাই না তোমাকে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এবার বুঝতে পারছি কেন আমার পিছে পড়ছেন। তবে সেটা হবে না যেটা আপনি এখন ভাবতেছেন। আমি কেন তোমার পিছনে পড়ছি? আমার হাতে তমলের খেলা শেষ করতে চাচ্ছেন, তাই না? কিন্তু সেটা সম্ভব না। আমি আর সেই কাজে নেই। অনেক আগেই সেই কাজ ছেড়ে আমি দিছি। আর দয়া করে আমার সাথে সাথে এই মিথ্যে ভালোবাসার নাটক করেন না প্লিজ। আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসছিলাম। তার ফলস্বরূপ কি পাইছি? মনে ও শরীরে আঘাত। আর দেখুন, এইসব নাটক বাদ দেন। আমি কোনোদিনও আপনাকে গ্রহণ করব না। আর সিনথিয়া ম্যাম, আমি আপনার থেকে এটা আশা করি নাই। আমি মনে করেছিলাম আপনি আমাকে অফিসের কাজে বাড়ি আনছেন, কিন্তু এইসব করবেন তা আমি মনেও আনলাম না। কারণ আপনার প্রতি আমার বিশ্বাস ছিল। কিন্তু আপনিও। থাক, আমি বাসায় যাই। অফিসের কাজ আমি বাসায় করে নেবো বলে আমি ব্যাগে ফাইল ও ল্যাপটপ ঢুকে নেই। আর আমি যখন উঠলাম সাথে সাথে মারি আমার পায়ে পড়ে অঝরে কান্না করতে লাগে। আমাকে একা করে যেও না, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমাকে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে এভাবে কষ্ট দিও না, আর একটা বার সুযোগ দাও, আল্লাহ দোয়াই লাগে। দেখুন, বললাম তো এইসব করে লাভ নেই। আমি দ্বিতীয়বার আপনাকে আমার জীবনে জড়াতে চাচ্ছি না। আমাকে ক্ষমা করবেন, কারণ একজন মানুষকে মেরে তাকে সরি বলে কোনো লাভ নেই। ঠিক তেমনই আপনি আমার মনের অনুভূতিগুলোকে মেরে ফেলছেন, যেটা হয়তো বা আর আসবে না। তাই বলি কি, এইসব না করে আপনি অন্য একজনকে ধরেন। মনে করেন আমি সত্যি মারা গেছি। না, কখনোই না। আমি ভালোবাসলে তোমাকেই ভালোবাসবো। তোমাকে ছাড়া আমার জীবনে কাউকে জড়াবো না। প্রয়োজন পড়লে নিজেকে শেষ করে দিব। তারপরেও আমি শুধু তোমার, আর কারণ না। এই সকল ডায়লগ বন্ধ করেন, আমি বাসে যাচ্ছি বলে আমি সামনে এগোতে যাব। সাথে সাথে মারি আমাকে জাপটে ধরে আর কান্না করতে লাগে। আমাকে ছেড়ে যেও না, আর একটা বার সুযোগ দাও আমাকে। আমি তাকে ছাড়িয়ে বাড়ির বাইরে চলে যাই। আর দেখলাম মারিয়া সেখানে ফ্লোরে বসে বসে কান্না করতে লাগলো। তাতে আমার কিছুই যায় আসে না। আমি চলে গেলাম তানভীরের ফ্ল্যাটে। কে রে, আছিস? তবে একটা ঘটনা ঘটে গেছে। তারপর সব বললাম। কি? মারিয়া সিনথিয়ার মাধ্যমে আমার জীবিত থাকার কথাটা জেনে গেছে। আর কি কি ঘটছে সবই বললাম তোকে। এই মেয়েটা থেকে যত দূরে থাকবে ততই ভালো। যে মেয়ে তোর সত্যিটা না জানে তোকে খুনি বানিয়ে দিল আর তোকে মারতে চাইছে, তার এখন আবার আসছে ন্যাকামি করতে। তবে নিলয়কে ব্যাপারটা বলা যাবে না, কারণ নিলয়ের মেজাজ অনেক খারাপ। কখন মারিয়ার কি করে বসে আল্লাহই জানে। ঠিক বলছিস তুই। আর এভাবে তানভীর নিলয়ের সাথে থেকে ও মারিয়াকে দূরে রেখে মজা মাস্তি ও কাজের মাধ্যমে 3টা দিন কাটিয়ে দিলাম। 3 দিন পর সন্ধ্যাবেলা। ভাই আজকে আমি চলে যাব। আরে আরও কয়েকদিন থাক, সামনে কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে। না ভাই, আপনার গ্যাং সামলাতে হবে। আপনার সেই মানুষগুলোকে তো আমিই এখন সামলে রাখি। তবে ভাই, সবাইকে আপনার জীবিত থাকার কথাটা বলবো? না, প্রয়োজন নেই। এখন যেভাবে চলতেছে সেভাবেই চলুক। তারপর আমি আর তানভীর মিলে নিলয়কে বাস স্টেশনে গিয়ে বাসে উঠে দিই। সাবধানে যাবি, আর সেখানে পৌঁছে আমাকে একটা কল দিবি। জি ভাই, আপনারাও সাবধানে থাকবেন। তারপর বাস ছেড়ে দেয় আর আমরাও তানভীরের বাসায় চলে আসি। দোস্ত, আজকে থাক না এখানে। না বেটা, থাকছি তো তোর সাথে। এখন বাসায় যাওয়া উচিত। আমিও ব্যাগ নিয়ে তানভীর থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যাই। তারপর সবাইকে হাই হ্যালো করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রাতের খাবার খেয়ে অফিসের একটু কাজ বাকি ছিল সেটা করে নিলাম। তারপর দিলাম ঘুম। সকালবেলা আমিও গায়ে কম্বল দিয়ে ঘুমাচ্ছি। আর ঘুম ভেঙে যায় তখন এই মনে হচ্ছে কেউ একজন আমাকে জোরে ধরে আছে। আমি গায়ের থেকে কম্বল সরাতেই হয়ে গেলাম, কারণ মারি আমার পাশে শুয়ে আছে আর সে আমাকে জোরে ধরেই ঘুমাচ্ছে। আমি সাথে সাথে লাফিয়ে উঠি, কারণ হঠাৎ করে আমার পাশে কেউ একজনকে দেখে ভয় পেয়ে গেলাম। আমি উঠতেই মারিয়া উঠে পড়ে। কি হয়েছে? এইভাবে লাফাচ্ছ কেন? আপনি আপনি এখানে আমার কি করতেছেন? আর তার চেয়ে বড় কথা হলো, আমার বাসায় কি করতেছেন আপনি? আপনার সাহস তো কম না? সাহসে কি দেখছো তুমি? আর আমি এখানে আসবো না তো কোথায় আসবো? এই বাড়িতেই তো আমার ভালোবাসা থাকা। আর সামনে তো
পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করতেছি। আর তাড়াতাড়ি খাটে আসো আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ো, আমার অনেক ঠান্ডা লাগতেছে। আপনাকে বলছেন আমার লাইফে আসার চেষ্টা না করতে, তাহলে কেন এভাবে বিরক্ত করতেছেন? পারবো না তোমাকে ছাড়া থাকতে। হ্যাঁ, আমি একটা ভুল করছি, সরি। ভুল না, অনেক বড় ভুল করছি, তার জন্য আমি অনেক অনুতপ্ত। একটিবার কি আমাকে সুযোগ দেওয়া যায় না? ক্ষমা করবেন, সেটা পসিবল না, তবে আপনি ভুল করছেন তাই ক্ষমা করে দিছি। কিন্তু আপনাকে বলেই দিলাম আমার লাইফে আর নাক গলায়েন না। কিন্তু আপনি তো আমার পিছেই পড়ে আছেন। আর কি বলছিলাম আপনাকে, বলেছিলাম না ধরে নেন আমি আর নেই, মারা গেছি, তাহলে কেন এই মৃত মানুষের পিছে পড়ে আছেন? বললাম তো আপনাকে আমি আর সেই ভালোবাসার দিকে যাব না, তাই দয়া করে আমার পিছু নেওয়া ছেড়ে দেন। দেখলাম আমার কথা শুনে মারিয়ার চোখে পানি চলে আসলো, কিন্তু কিছুই কর নেই। সে আমার মন ভাঙছে, কি করেই তাকে দ্বিতীয়বার সুযোগ দেব? আর হতেও পারে আমার সাথে যা করছে তার জন্য অনুতপ্ত হয়ে আমার লাইফে দ্বিতীয়বার জড়াতে চাচ্ছে। সে হয়তো আমার উপর করুণা করতে চাচ্ছে, কিন্তু আমি বলেই দিছি তাকে আমি ক্ষমা করে দিছি। তাহলে এরপরেও কেন আমার পিছে পড়ে আছে সে? হয়তো তার মানে আমার জন্য আবেগ কাজ করতেছে, এর বাইরে কিছুই না। এক মিনিট, সে কি করে বাড়িতে ঢুকলো আর কি করেই বা খুব সহজে আমার রুমে চলে আসলো? সে কারো কোনো ক্ষতি না করেই নেই তো? এক মিনিট, আপনি বাড়িতে ঢুকলেন কি করে? দরজায় নক করছিলাম, সেখানে একজন মহিলা দরজা খুলে দেয় আর আমিও ঢুকে যাই বাড়িতে। এমনি এমনি বাড়িতে ঢুকতে দিল? আর কি করেই খুব সহজে আমার রুমে চলে আসলেন আপনি? আর কি করে জানলেন এটা আমার রুম? আসলে তিনি দরজা খুলে দিয়ে বাড়িতে ঢুকতে দেয়, তিনিই আমাকে জিজ্ঞেস করে কে আমি আর কাকে চাই। পরে আমি তোমার আর আমার সম্পর্কের কথা বলে দিই। তারপর তিনি সেটা শুনে অবাক হয়ে যায়। আর সেখানে একটা মেয়েও ছিল, তাকে দিয়ে আমি তোমার রুম চিনে নিই। আর তোমার রুমে এসে দেখি তুমি ঘুমাচ্ছ। যেহেতু শীতকাল, তাই আমার ঠান্ডা লাগতেছিল, তাই আমিও তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। বাহ, খুব মজার কথা বললেন তো। কি মজা মজা না কাজটা করলেন। আর এক মিনিট, কি বলছেন আপনি? আপনার আর আমার সম্পর্কে কথা বলেছেন? আর আমার অতীতটাও কি বলেছেন নাকি? না না, আমি কি পাগল নাকি? আমি শুধু তোমার আমার সম্পর্কে কথা বলছি, তোমার অতীত সম্পর্কে কিছুই বলি নাই। তবুও বাস তো দিয়েই দিছেন। জানি না চাচ্চু আন্টি লামি আমাকে নিয়ে কি ভাবছে। আমি ফ্রেশ হয়ে নিলাম আর মারিকে রুমে রেখে নিচে চলে গেলাম। দেখলাম চাচ্চু আন্টি বসে আছে। আমি তাদের কাছে যেতেই, বাবা, ভালোই তো কাজ চালাইছিস। চাচ্চু আমার কথা। চুপ শয়তান ছেড়ে, আমাদের থেকে এই কথাটি কি করে লুকালি তুই? আমাদের সাথে পারলি এমনটা করতে? আরে তোমরা যা ভাবতেছো, ওই মেয়েটা যা বলছে সব মিথ্যা। মিথ্যা আমি না, তুমি বলছো। পিছন থেকে মারিয়া বলল, দেখুন এটা আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হচ্ছে, বাইরের মানুষ হয়ে নাক না গলালেই খুশি হব। ওই, তুই কাকে বাহিরের মানুষ বলতেছিস? আজ থেকে সেও আমাদের ঘরের মানুষ। চাচ্চু তোমার মাথা ঠিক আছে? বাইরের মানুষ যা বলবে তাতেই বিশ্বাস করে বসবা? আর আমি তো এনাকে চিনিও না। তাহলে আমার মাথায় হাত রেখে বলো কথাটা, আমাকে চিনো কি না, আর আমার সাথে আগে তোমার সাথে সম্পর্ক ছিল কি না? দেখুন বেশি হচ্ছে। ঠিক আছে, তুই যেহেতু বলেছিস তোর সাথে মেয়েটার সম্পর্ক নেই, সেটা মানলাম, কিন্তু আজ থেকে মেয়েটা আমাদের বাড়িতে থাকবে। আরে চাচ্চু মাথা ঠিক আছে তোমার? এক অপরিচিত মেয়েকে বাসায় রাখা কি ঠিক নাকি? সেটা আমাদের ব্যাপার, আমরা ওকে আমাদের বাসায় রাখবো। হ্যাঁ, তো চাচু ঠিক বলেছে। আজ থেকে সে আমাদের বাড়িতে থাকবে, সেটা তুই চাস আর না চাস। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। আর তাছাড়াও বাড়িতে তোমাদের, তাই তোমাদের ইচ্ছা, যাকে খুশি তাকে বাড়িতে রাখতে পারো। কিন্তু এই মেয়েটাকে যাতে ভুলে আমার আশেপাশে না দেখি বলে আমি আমার রুমে চলে যাই। আর সেখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। ব্যাগ নিয়ে আমি রুম থেকে বেরিয়ে আসি। আর দেখলাম আন্টি চাচ্চু লামিয়াও মারিয়ে টেবিলে বসে আছে। আমিও লামিয়ার পাশে বসে পড়ি। আন্টি নাস্তা দেয়, আমিও খেয়ে নেই। ভাইয়া, আমাকে স্কুলে দিয়ে আসবি? আচ্ছা, দিয়ে আসবো। তারপর আমিও চাচ্চু আন্টি থেকে বিদায় নিয়ে লামিয়াকে নিয়ে তার স্কুলে চলে যাই। আমি লামিয়াকে তার স্কুলের গেট পর্যন্ত এগিয়ে দেই। ভাইয়া, একটা কথা বলি। বল।
বাসায় যে আপুটা আসছে তাকে তুই ভালোবাসতি না? তোর সাথে আমি অনেক কথা শেয়ার করি, তো এটাও করব। হ্যাঁ, ভালোবাসতাম, কিন্তু সেটাই আমার জীবনে অনেক বড় ভুল ছিল। আর তুই মেয়েটাকে কে যা ভাবিস সেটা আর না, আর আমাকে যা ভাবিস আমি ওইটা না। মানে? পরে বলবো, এখন যা লেট হয়ে যাবে আর আমাকে অফিসে যেতে হবে। আমি লাইমের থেকে বিদায় নিয়ে একটা রিক্সা করে অফিসে চলে যাই আর নিজের কেবিনে বসে কাজ শুরু করে দেই। তানভীর আমার কেবিনে আসে। কিরে এভাবে চুপচে আছিস কেন? মারিয়া আমার বাসায় চলে গেছে আর আন্টি চাচুকে আমারও তার সম্পর্কে সব কথা বলে দিচ্ছে। মানে তোর অতীতও বলে দিছে? না, সেটা বলে নাই, শুধু আমারও তার সম্পর্কে কথাই বলছে। আর যদি ও আমার অতীত বলে দিত তাহলে হয়তো বেশি কিছু করতো না, আমাকে এক তো বাড়ি থেকে বের করে দিত, নাহলে পুলিশের হাতে তুলে দিত। আর দোস্ত, গোপন সবসময় আড়াল থাকে না, একটা সময় সেটা প্রকাশ হয়ে যায়। তাই আমি চিন্তা করতেছি আমার অতীতটা তাদের বলে দেব। তুই কি শিওর? আচ্ছা, যা কাজ কর, আমিও কাজ করি। দোস্ত একটা হেল্প লাগবে। বল, কি হেল্প চাই? আজকে হিমাকে আমার মনের কথা বলবো চিন্তা করতেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারতেছি না। অফিস শেষ করে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যা আর সেখানে কথা বল। অন্তর, আমি চাই তুইও থাক আমার সাথে, তাহলে একটু সাহস পাবো। ঠিক আছে, আমি থাকবো, এখন যা কাজ কর। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। তারপর তানভীর চলে যায় আর আমিও কাজে মনোযোগ দিলাম। লাঞ্চ টাইম পর্যন্ত কাজ করলাম। লাঞ্চ টাইম হতেই আমি উঠে ক্যান্টিনে চলে যাই আর দেখলাম তানিসাও সেখানে উপস্থিত। আসেন আসেন, বসেন এখানে অন্তর সাহেব। থ্যাংক ইউ। কি হয়েছে, এভাবে চুপসে আছিস কেন? এমনি একটু সমস্যা আছি তো। তো কি খবর তোমার? আমি একটু সমস্যায় আছি। আচ্ছা, একটা হেল্প করতে পারবেন? জি বলেন, কি হেল্প লাগবে? আসলে আমি একজনকে খুব পছন্দ করি, কিন্তু জানি না তার মনের মধ্যে আমার জন্য কোনো ফিলিংস আছে কি না। এখন কি করব আমি? এক কাজ করেন, যাকে পছন্দ করেন তাকে আপনার মনের কথা বলে দেন। যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো, না হলে পোড়া কপাল আপনার। এভাবে কেউ কি ভয় লাগায়? আর আমি তাকে সত্যি অনেক ভালোবাসি। এখানে ভয়ের কি আছে? আর একটা কথা, ভালোবাসেন ভালো কথা, কিন্তু মনে রাখবেন জোর করে কোনো কিছু আদায় করা যায় না। আমার কথা শুনে তানিয়া চুপসে যায় আর আমিও লাঞ্চ করতে নিলাম। আচ্ছা আমি যাই, অনেক কাজ আছে আমার। আমিও তানিশার থেকে বিদায় নিয়ে আমার কেবিনে চলে যাই। সেখানে গিয়ে বিকাল পর্যন্ত কাজ করি। অফিস শেষ, আমিও ব্যাগ গুছিয়ে নিলাম আর দেখলাম তানভীর উপস্থিত। আমারও মনে পড়লো তানভীরের কথাটা। তানভীরও হিমাকে বলে রাখছে আজকে সে হিমার ট্রিট দেবে। আমরা তিনজন একটা রেস্টুরেন্টে যাই। আচ্ছা হিমা, তানভীর আপনাকে কিছু একটা বলতে চাচ্ছে। কি বলবে আমাকে? কিরে বল, সংকোচ বোধ না করে বল, আমি আসি তো। আসলে হিমা, আমি তোমাকে অনেক আগের থেকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না। কিন্তু অবশেষে সেই সাহসটুকু পেলাম, কারণ আমার সাহসের উৎস আমার পাশেই আছেন। আসলে হিমা, জানি হয়তো আমার কথাটা শুনে বেশ অবাকই হবা, কিন্তু কথাগুলো মনের মধ্যে আর চেপে ধরে রাখতে চাচ্ছি না। আসলে সত্যি কথাটা হলো, আমি তোমাকে পছন্দ করে বসে আছি। সত্যি বলতে, তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি হয়তো অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। শালা এইভাবে না, আস্তে করে তার সামনে বসে পড় আর আমার থেকে গোলাপটা নে। আস্তে করে তানভীরের কানে কানে বললাম আর আমার হাতে একটা লাল গোলাপ ছিল, সেটা ধরে দিলাম। আসলে আসার সময় একটা বাড়িতে কিছু গোলাপ দেখছিলাম, জানি না কার বাড়ি ছিল, কিন্তু মনে হলেও একটা গোলাপ কাজে লাগতে পারে। তা আমিও গ্যাচাং করে একটা গোলাপ চুরি করে নিই আর সেটা তানভীরের হাতে এখন ধরে দিলাম। চুরির জিনিস সেটা একমাত্র আমিও উপরওয়ালাই জানে, তারা তো আর জানে না। তাকে এখন কাজে লাগলেই ভালো, সেই গাছের মালিক অনেক দোয়া পাবে। সাথে সাথে তানভীর রেস্টুরেন্টে হিমার সামনে হাঁটু গেড়ে বসে। আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি, কিন্তু মনের মধ্যে সেই অনুভূতিগুলো লুকিয়ে রাখছিলাম আর অবশেষে সেই অনুভূতিগুলো প্রকাশ করলাম। আই লাভ ইউ হিমা। এখন যদি তোমার ইচ্ছা হয় গ্রহণ করিও, না হলে থাক। আর তোমাকে জোর করছি না, কারণ জোর করে অন্তত ভালোবাসা পাওয়া যায় না। শেষমেশ তানভীর হিমার কাছে তার অনুভূতিগুলো প্রকাশ করলো আর দেখলাম হিমাও অবাক চোখে তানভীরের দিকে তাকিয়ে আছে। আমি জানি না এটা স্বপ্ন নাকি সত্যি। সাথে সাথে হিমা একটু নিজেকে চিমটি দেয়। আউচ, এটা তো সত্যি। আসলে তানভীর, তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি যেমন আমাকে ভালোবাসো ঠিক তেমনই আমিও একজনকে ভালোবাসি, কিন্তু বলার মতো সেই শক্তিটুকু পাইনি। মানে তুমি একজনকে ভালোবাসো? হুম। তাহলে থাক, যাকে ভালোবাসো তাকে মনের কথাটা বলে দিও আর আমারটা ভুলে যাও। আরে পুরো কথাটা তো শোনো।
আমি যাকে পছন্দ করতাম সেই তো আমাকে আজকে প্রপোজ করলো। মানে? মানে মিস্টার, আমার পছন্দের ব্যক্তিটা আর কেউ না, তুমি। বুঝেছো? হিমা তানভীরের হাত থেকে গোলাপ নিয়ে সাথে সাথে তানভীর হিমাকে জোরে ধরে। ওই, এটা পাবলিক প্লেস। সরি। থাক, আর কংগ্রাচুলেশনস দুজনকেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিয়ে চলবে না, ট্রিট দাও। তারপর তিনজনের সন্ধ্যায় নাস্তা করে নিলাম। আমি তো ফ্রি মুড পেলাম, মজাই মজা। আচ্ছা আমি বাসায় যাই, আপনারা দুজনেই একসাথে সময় কাটান। আমি কাবাব মে হাড্ডি হয়ে লাভ কি ভাই আমার। আমি দুজনের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। আজকে সত্যি ভালো লাগতেছে। যাক, দুজনের সেটিং করে দিলাম, কিন্তু নিজেরটাই থাক, বাদ দেই এইসব। আমি বাড়ির দরজায় গেলে বেল বাজালাম, আর কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়। দেখলাম মারে দরজা খুলে। আমিও তাকে এড়িয়ে রুমে চলে যাই। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে হল রুমে যাই। সেখানে গিয়ে দেখলাম আন্টি চাচ্চু সবাই বসে আছে, আর আন্টি কান্না করতেছে। চাচ্চু, আন্টি কান্না করতেছে কেন? কী হয়েছে? আর লামিয়ে কই? অন্তর, লামিয়াকে পাওয়া যাচ্ছে না। কি কি বলতেছো তুমি এইসব? আমি আন্টির পাশে গিয়ে বসে আন্টিকে জড়িয়ে ধরে আন্টি আমাকে ধরে অঝরে কান্না করতে লাগে। অন্তর, আমার লামিয়াকে আমার কাছে ফিরিয়ে আন। আমার মেয়েটা কই গেল? আন্টি তুমি কান্না থামো, আমি দেখতেছি। চাচ্চু, তুমি লামিয়ার বান্ধবীদের ও তার টিচারের কাছে জিজ্ঞাসা করছিলা? হ্যাঁ রে বাবা, করছি, কিন্তু তারা বলে স্কুল ছুটির পরে নাকি সে গেট দিয়ে বাইরে চলে যায়। তুমি আন্টিকে সামলাও, আমি দেখতেছি লামি কোথায় আছে। আমি রুমে গিয়ে শীতের কাপড় পরে নিলাম। আসতে পারি? যে কিছু বলবেন? আমিও তোমার সাথে যাব। লাগবে না, আপনি বাসায় থেকে চাচ্চু আন্টির খেয়াল রাখলেই ভালো হবে। আমি বাইরেটা সামনে নেব। আমি বলেই বাইরে চলে গেলাম আর শুরু করলাম লামিয়ার খোঁজ নেওয়া। আমি লামিয়ার প্রত্যেকটা বান্ধবীর বাসায় যাই লামিয়ার খোঁজ করার জন্য, কিন্তু লামিয়ার কোনো খোঁজ পেলাম না। আর তখন একটা কথা মনে পড়লো, লামিয়াকে একটা ছেলে ফলো করতো, আর আমাকেও সেই ছেলেটার কথা বলেছিল লামিয়া। ছেলেটার নাম ছিল অয়ন। আমি অয়নদের বাসায় চলে গেলাম, আর তাদের বাড়িতে দরজা নক করতেই দরজা খুলে যায়। দেখলাম একজন মহিলা দরজা খুলে। আসসালামু আলাইকুম, জি অয়ন আছে? হ্যাঁ আছে। তারপর অয়ন আসে, সে আমাকে দেখেই ভয় পেয়ে যায়। অয়ন, লামিয়া কোথায়? ভাইয়া, আপনি ওই দিন বলার পর থেকে আমি লামিয়ার পিছু নেওয়া ছেড়ে দিয়েছিলাম, আর আমি জানি না লামিয়া কোথায়। আরে আরে রিল্যাক্স, আসলে লামিয়াকে পাওয়া যাচ্ছে না, তাই তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম। কি বলতেছেন ভাইয়া? কিন্তু আমি আজকে ওকে ছুটির পরে দেখেছিলাম, সে বাড়ির রাস্তায় হাঁটছিল, আমি তো সেই রাস্তায় ছিলাম, কিন্তু ভাইয়া বিশ্বাস করেন আমি ওকে ফলো করা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, উফ, মেয়েটা গেল কোথায়? 1 মিনিট ভাইয়া, আমি দেখেছিলাম লামিয়া যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন একটা মাইক্রো দেখেছিলাম যেটা আস্তে আস্তে চলতেছিল, তার ঠিক সামনে ছিল লামিয়া। কিন্তু মনে করেছি এমনই গাড়িটা এভাবে চলতেছে, মনে হয় গাড়িতে সমস্যা আছে, নাকি ভাইয়া লামিয়া কিডন্যাপ হয়েছে। হোয়াট? কিডন্যাপ? তাও লামিয়া? কিন্তু লামিয়াকে কিডন্যাপ করে কী লাভ? আরে ভাইয়া, কিডন্যাপ করে কেন জানেন না? টাকার জন্য আর কি। আর তখনই চাচ্চুর নাম্বার থেকে কল আসে, আর আমি রিসিভ করি। হ্যালো চাচ্চু। হ্যালো, আমি মারিয়া। তাড়াতাড়ি বাসায় আসো, লামিয়ার খোঁজ পাওয়া গেছে। আমিও কল কেটে দিই। কি হয়েছে ভাইয়া? লামিয়ার নাকি খোঁজ পাওয়া গেছে। আচ্ছা তুমি বাসে যাও, কষ্ট দিলাম তোমাকে। আরে ভাইয়া, এটাতে কষ্টের কি আছে? আচ্ছা ভাইয়া, আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অয়নকে বিদায় দিয়ে বাসে চলে যাই। লামি কোথায়? আগে এই ভিডিওটা শোনো। তারপর মারিয়া একটা অডিও চালায়, যা শুনে নিস্তব্ধ হয়ে গেলাম আমি।